মাধ্যমিক 2026-এ কি আমি আর ক্লাস নেব না, এই প্রশ্নটা বহু কমেন্টে বহু মেসেজে এসছে। এবং আমার মনে হয় যে আমি বলেছিলাম যে আমি আসবো, এবং ঠিক যেরকম ভাবে আমি মাধ্যমিক 2025-এর আগে যা যা করেছিলাম আমি 2026-এও ততটুকু তো করবোই, এবং চেষ্টা করব তার থেকেও বেশি কিছু করার। আমি বিজ্ঞানটাকে ওভারঅল দেখছি, এবং আমি আজকের এই ক্লাসটাতে জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টারকে স্ম্যাশ করতে এসেছি। স্ম্যাশ এই কারণে বললাম কারণ আমরা খুব অল্প সময় এই চ্যাপ্টারটা পড়বো, এবং এই চ্যাপ্টারটা শেষ করব যখন, তারপরে আমি আরো অল্প সময় 2 মিনিট 3 মিনিটে পুরো চ্যাপ্টারটাকে এমন কিছু একটা করে ফেলবো যাতে তোরাও 2 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারটাকে মনে রাখতে পারিস, এবং এই চ্যাপ্টারের যে কোনো প্রশ্ন তোরা সলভ করতে পারিস। যদিও আমি বলে দেবো যে এবছর কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি, তবুও আমি যদি সাজেশনকে দূরে সরিয়ে দিই, তবুও এই ক্লাস শেষ করার পরে, যে ক্লাসটাও খুব ছোট একটা ক্লাস, এই ক্লাসটা শেষ করার পরেও আমি 3-4 মিনিটের মধ্যে এই পুরো চ্যাপ্টারটাকে তোদের মাথায় ঢুকিয়ে দেবো। যে চ্যাপ্টারটা দিয়ে গত বছরের জার্নি শুরু করেছিলাম, 2025 মাধ্যমিকের জার্নি, 2026-এও আমি একই চ্যাপ্টার দিয়ে শুরু করছি, যে চ্যাপ্টারের নাম অভিব্যক্তি এবং অভিযোজন, যেটা জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার। এবং এই চ্যাপ্টারে দুটো পার্ট রয়েছে, অভিব্যক্তি, অভিযোজন, দুটো জিনিস রয়েছে। তো এই পৃথিবী সৃষ্টি, এই যে পৃথিবী সৃষ্টি হলো এবং তারপর থেকে আস্তে আস্তে সেই পৃথিবীর মধ্যে প্রথমে পৃথিবীর টেম্পারেচার অনেক বেশি ছিল, প্রচন্ড উষ্ণ একটা আগ্নেয়, মানে একটা আগুনের গোলা টাইপের ছিল, মানে যেরকম তোরা আর কি, একটা গান আছে না যে পোলা তো নয় যেন আগুনের গোলা, তো সেরকম আগুনের গোলার মতো পৃথিবী ছিল, প্রচন্ড হাই টেম্পারেচার ছিল। তারপরে যাই হোক, টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, বৃষ্টি হয়, মহাসমুদ্র তৈরি হয়, এবং সেই মহাসমুদ্রের মধ্যে প্রাণের সৃষ্টি হয়। প্রথমে এককোষী জীব, তারপরে বহুকোষী জীব, তারপরে ব্যাকটেরিয়া থেকে শুরু করে আলটিমেটলি আধুনিক কোষ তৈরি হয়, এবং সেখান থেকে আস্তে 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 সব থেকে পাওয়ারফুল ক্রিয়েশন এই পৃথিবীর মানুষ সৃষ্টি হয়। তো এই যে গোটা পৃথিবী জুড়ে, মানে এই যে পৃথিবীর মধ্যে এই যে একটা পরিবর্তন হলো, মানে একদম সৃষ্টি লগ্ন থেকে আজ অব্দি এই যে পরিবর্তন হতে থাকলো, এই যে চেঞ্জ, এটাকেই আমরা অভিব্যক্তি বলি। এই যে চেঞ্জ হচ্ছে যেটা, এটাকেই আমরা অভিব্যক্তি বলি। এবং এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমাদের অনেক সময় অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়েছে। যেরকম তোদের পড়তে ভালো লাগে না, তবুও তোদেরকে পড়তে হয়, কারণ জানিস যে যদি না পড়িস তাহলে তোর মা বাবা তোকে দুটো বাজে কথা শোনাবে, বাড়ি থেকে বার করে দেবে, যা ইচ্ছা তাই করবে। সেই জন্য তুই হয়তো পড়তে ইচ্ছা না হলেও পড়িস, কারণ তুই অ্যাডজাস্ট করছিস। তাই এই পৃথিবীতে টিকে থাকার জন্য আমরা অ্যাডজাস্ট করে এসেছি। যারা অ্যাডজাস্ট করেছে তারা টিকে গেছে, আর যারা অ্যাডজাস্ট করেনি তারা হারিয়ে গেছে। এই যে তুই যদি আজকে ভাবি দেখ মা বাবা যা বলছে বলুক, আমি ভাই বস, পড়াশোনা করে কিছু হবে না, আমি কিচ্ছু পড়বো না, পড়াশোনা করলি না, মাধ্যমিকে ফেল করে গেলি, তারপরে কি হবে তুই ভেবে নে। তুই কি টিকে থাকতে পারবি? টিকে থাকতে পারি যদি তোর অন্য কোনো স্কিল খুব মারাত্মক থাকে, আর যদি সেটাও না থাকে তাহলে অ্যাকচুয়ালি তুই এই পৃথিবীতে হয়তো বেঁচে থাকবি, কিন্তু তোর এক্সিস্টেন্স কিছু থাকবে না। এই যে আমরা অ্যাডজাস্ট করি, এই যে আমাদের মধ্যে কিছু চেঞ্জেস আছে যেটা হয়তো আমি চাইছি না, কিন্তু তবুও এই পরিবর্তনটা আমার করা দরকার, যে পড়তে ইচ্ছা করছে না তবুও পড়তে হবে। এই যে আমি অ্যাডজাস্ট করছি, এই যে চেঞ্জ করছি, অ্যাডাপ্ট করছি, এটাকেই বলা হয় অভিযোজন। এবং অভিযোজন হয়েছে বলেই আমরা টিকে গেছি। তাহলে এই চ্যাপ্টারে আমরা এই দুটো জিনিস পড়বো, যে পৃথিবীতে কিভাবে এই পরিবর্তনটা হলো, পৃথিবীর সৃষ্টি থেকে কিভাবে পরিবর্তন হয়ে মানুষ তৈরি হলো, অভিব্যক্তি, এবং এই পৃথিবীর মধ্যে কিভাবে বিভিন্ন উদ্ভিদ, বিভিন্ন প্রাণী অ্যাডজাস্ট করে, কিছু চেঞ্জেস করে, কিছু পরিবর্তন করে টিকে গেল এই পৃথিবীতে, অভিযোজন। এই দুটো জিনিস আমরা এই চ্যাপ্টারে পড়বো, খুব তাড়াতাড়ি পড়বো, এবং এই চ্যাপ্টারের শেষে অবভিয়াসলি কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরে কি আসতে পারে সেগুলো তো বলবোই, কিন্তু তার থেকেও ইম্পর্টেন্ট 3 মিনিটের মধ্যে এই পুরো চ্যাপ্টারটাকে তোদের মাথায় ঢুকিয়ে দেবো। তো আমরা শুরু করব যে জিনিসটা দিয়ে, অবভিয়াসলি পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। দেখ, পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল যদি বলি, এটা নিয়ে তোদের বইতে খুব ডিটেলসে লেখা নেই, তবে যেহেতু আমি পড়াচ্ছি তাই একটু জেনে রাখ যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। দেখ, আজ থেকে বেশ কয়েকশো কোটি বছর আগে, কয়েক হাজার কোটি বছর আগে একটা বিস্ফোরণ হয়, একটা একক বিশাল একটা বিস্ফোরণ হয়, একটা বিশাল বিস্ফোরণ হয়, যে বিস্ফোরণটাকে আমরা বিগ ব্যাং বলি।
এই নামটা হয়তো তোরা কোথাও না কোথাও শুনে থাকবি, এবং একটা বিশাল বিস্ফোরণ হয় যেটাকে আমরা বিগ ব্যাং বলি। এবং এই বিশাল বিস্ফোরণের ফলে অ্যাকচুয়ালি আমাদের এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল, যেটাকে আমরা ইউনিভার্স বলি। এই ইউনিভার্স সৃষ্টি হয়েছিল, একটা ইউনিভার্স, এরকম প্রচুর ইউনিভার্স সৃষ্টি হয়েছিল, তার মধ্যে একটা ইউনিভার্স যার মধ্যে আমরা থাকি, ঠিক আছে? সেই একটা ইউনিভার্স যার মধ্যে আমরা থাকি, সেই ইউনিভার্সের মধ্যে এরপরে সৃষ্টি হয় গ্যালাক্সি। এরপরে সৃষ্টি হয় গ্যালাক্সি বলে একটা জিনিস, যেটা মেনলি তখনকার দিনে গ্যাস বলতে ওই হাইড্রোজেন এবং হিলিয়াম, মানে একদম যে তোদের পর্যায় সারণীর প্রথম দিকের যে গ্যাস হাইড্রোজেন হিলিয়াম, শুধুমাত্র সেই গ্যাসগুলোই ছিল, এবং তৈরি হয় গ্যালাক্সি। এবং সেই গ্যালাক্সির মধ্যে প্রচুর তারা তৈরি হয়, নক্ষত্র তৈরি হয়, যার মধ্যে একটা নক্ষত্র, একটা তারা হচ্ছে সূর্য, এবং সেই সূর্যকে কেন্দ্র করে অনেক গ্রহ তৈরি হয়। সেই সূর্যকে কেন্দ্র করে অনেক গ্রহ তৈরি হয়, তার মধ্যে একটা গ্রহ, সেটা হচ্ছে আর্থ, অর্থাৎ আমাদের পৃথিবী। এবং এই পৃথিবীটা তৈরি হয় মোটামুটি আজ থেকে 450 থেকে 500 কোটি বছর আগে। তো মোটামুটি তুই যদি বইতে দেখিস দেখবি লেখা রয়েছে 4.6 বিলিয়ন। এই বিলিয়ন কথাটার মানে কি? বিলিয়ন কথাটার মানে হচ্ছে, বিলিয়ন কথাটার মানে হচ্ছে 100 কোটি। বিলিয়ন কথাটার মানে হচ্ছে 100 কোটি, অর্থাৎ 1 বিলিয়ন মানে যদি 100 কোটি হয়, তাহলে 4.6 বিলিয়ন মানে 460 কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি হয়। কিন্তু বিগ ব্যাং কিন্তু তারও অনেক হয়েছিল, অ্যাপ্রক্সিমেটলি তুই ভাবতে পারিস 13 থেকে 20 বিলিয়ন ইয়ার্স এগো, মানে তুই গুণ করে নে, মানে 1300 থেকে প্রায় 2000 কোটি বছর আগে ইউনিভার্স তৈরি হয়। সেই ইউনিভার্সের মধ্যে গ্যালাক্সি, সেই গ্যালাক্সির মধ্যে সূর্য, সেই সূর্যের একটা গ্রহ হচ্ছে আমরা পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে একটা জীব আমরা এই মানুষ। তবুও আমাদের অহংকার তার শেষ নেই, আমরা জানিও না অ্যাকচুয়ালি যে সূর্যর বাইরে কতগুলো নক্ষত্র রয়েছে, আমাদের গ্যালাক্সির বাইরে আরো কোনো গ্যালাক্সি রয়েছে। আর ইউনিভার্স তো ছেড়েই দিলাম, যে আমরা একটা ইউনিভার্সের মধ্যে রয়েছি, মানে একটা ইউনিভার্স, তার মধ্যে একটা গ্যালাক্সি, তার মধ্যে একটা নক্ষত্র, সেই নক্ষত্রের একটা গ্রহ, সেই গ্রহের কোটি কোটি জীবের মধ্যে একটা জীব হচ্ছে মানুষ। যদিও অবভিয়াসলি সর্বশ্রেষ্ঠ জীব বলতেই পারিস, কারণ সেই জন্যই আমরা আজও টিকে রয়েছি। তার মানে আমরা কত ছোট্ট একটা জিনিস, তো আমরা জানি না যে অ্যাকচুয়ালি এরকম আরো অনেক ইউনিভার্স আছে কিনা, সেই ইউনিভার্স গুলোতে এরকমই কোনো নক্ষত্র, এরকমই কোনো গ্রহ, এরকমই কোনো অন্য মানুষের মতো অন্য কেউ আছে কিনা। কারণ এগুলো আমরা এখনো পৌঁছাতেই পারিনি, এখনো অবধি আমরা আমাদের গ্যালাক্সির বাইরেই ঠিকভাবে বেরোতে পারিনি, অন্যান্য ইউনিভার্সে পৌঁছানো তো অনেক অনেক বড় ব্যাপার। তো এই হচ্ছে আমাদের পৃথিবী সৃষ্টির ব্যাপার। এইভাবে আমাদের আজ থেকে মোটামুটি 450 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়। এই জিনিসটাই তোদেরকে মাথায় রাখতে হবে প্রশ্নের জন্য, যে পৃথিবী কতদিন আগে সৃষ্টি হয়েছিল। তো মোটামুটি 4.6 বিলিয়ন মানে 450 কোটি বছর আগে এই যে পৃথিবীটা তৈরি হলো 450 কোটি বছর আগে, বুঝতেই পারছিস তার উষ্ণতা প্রচন্ড বেশি ছিল, প্রচন্ড বেশি ছিল। এবং সেখানে কোনো জীবন ধারণের কোনো গ্যাস ছিল না। জীবন ধারণের জন্য কোন গ্যাসটার প্রয়োজন? অক্সিজেন। কোনো অক্সিজেন ছিল না, অর্থাৎ সেই সময় কোনো অক্সিজেন ছিল না। এটাকে আমরা ইংরাজিতে বলি প্রিমিটিভ আর্থ। প্রিমিটিভ আর্থ মানে, প্রিমিটিভ মানে হচ্ছে আদি, আর আর্থ মানে পৃথিবী, মানে সেই সময়কার যে পৃথিবী, সেই সময়তে উষ্ণতা প্রচন্ড বেশি ছিল, অক্সিজেন ছিল না। তাহলে কোন গ্যাস ছিল? গ্যাস বলতে মিথেন ছিল প্রচুর, অ্যামোনিয়া ছিল প্রচুর, হাইড্রোজেন গ্যাস তো বললাম, হাইড্রোজেন তো শুরু থেকেই রয়েছে, গ্যালাক্সির সময় থেকে হাইড্রোজেন রয়েছে। আর কিছু জলীয় বাষ্প ছিল, কিছু জলীয় বাষ্প ছিল, ওয়াটার ভেপার ছিল, জলীয় বাষ্প ছিল। তো এরকম এই টাইপের গ্যাসগুলো ছিল। তো এরপরে কি হয়? এরপরে উষ্ণতাটা আস্তে আস্তে কমতে থাকে, যত সময় এগোয় আস্তে আস্তে উষ্ণতাটা কমতে থাকে। এবং যখন উষ্ণতাটা কমে যায়, যখন উষ্ণতাটা কমে যায়, তখন এই যে জলীয় বাষ্প সেটা বৃষ্টি হয়ে পৃথিবীতে নেমে আসে, এবং ওশান তৈরি হয়, মহাসমুদ্র তৈরি হয়। অর্থাৎ উষ্ণতা কমে যায়, সেটার ফলে বৃষ্টি হয়, এবং বৃষ্টির ফলে তৈরি হয় মহাসমুদ্র। মহাসমুদ্র, ওশান তৈরি হয়।
মহাসমুদ্র তৈরি হয় এবং সেই মহাসমুদ্রের মধ্যে প্রথম প্রাণের সৃষ্টি হয়। সেই মহাসমুদ্রের মধ্যে প্রাণের সৃষ্টি হয়। তাহলে প্রাণের সৃষ্টি, জীবনের সৃষ্টি কোথায় হয়েছিল? জলে হয়েছিল। কিভাবে হয়েছিল যদি আমাকে দেখতে হয়, তার অনেক থিওরি রয়েছে, যেগুলো তোদেরকে পড়তে হয় না, বাট বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন লোক বলেছে। যেরকম তুই যদি একদম ধর্মের, যারা ধর্ম বিশ্বাস করেন, একদম ধর্ম ছাড়া আর কিছু মানেন না, তারা বলেন যে সমস্তটা কিছুই ঈশ্বর সৃষ্টি করেছেন। সেটা সব ধর্মের মানুষ, প্রতিটা ধর্মেরই যিনি ঈশ্বর রয়েছেন, প্রত্যেকটা সেই ধর্মগুরুরা বলেন ঈশ্বরই এই সবকিছু সৃষ্টি করেছে, অর্থাৎ পৃথিবীর মধ্যে প্রাণের সৃষ্টি ঈশ্বর করেছে, সুপার ন্যাচারাল ফোর্স করেছে। এটা সমস্ত ধর্মতে বলা হয়। কিছু প্রথম দিককার কিছু বিজ্ঞানীরা বলতেন যে কিভাবে, এবং এটা এখনো অনেকে বিশ্বাস করে, যে কিভাবে প্রাণের সৃষ্টি হলো। অ্যাকচুয়ালি অন্য কোনো ইউনিভার্সে অলরেডি প্রাণ রয়েছে, এবং তারা কি করলো, তারা চেয়েছিল যে তাদের মতো কেউ অন্য জায়গাতেও থাকুক। তো তারা মানে এলিয়েনরা এসে এখানে প্রাণের সৃষ্টি করে গেছে। কেউ কেউ মনে করে যে অন্য গ্রহ থেকে যখন কোনো গ্রহাণু বা উল্কা এসছে, সেই উল্কার সাথে সেই গ্রহের মধ্যে কোনো একটা প্রাণ লেগেছিল, সেই গ্রহের প্রাণ ওই উল্কার থ্রুতে বা গ্রহাণুর থ্রুতে এই পৃথিবীতে এসছে, এবং সেইভাবেই প্রাণের সৃষ্টি হয়েছে। তাহলে প্রাণ কিভাবে তৈরি হলো তার বহু থিওরি রয়েছে। যেরকম বললাম যে কেউ বলেছে অন্য গ্রহ থেকে এসছে, কেউ বলেছে উল্কার থ্রুতে এসছে, কেউ বলেছে ঈশ্বর সৃষ্টি করেছে। তো বাট সব থেকে বৈজ্ঞানিক যে ব্যাখ্যাটাকে আমরা, জীবন কিভাবে সৃষ্টি হলো, সেই সব থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাকে আমরা যদি নিই, তাহলে আমাকে যে দুজন বিজ্ঞানীর কথা নিতে হবে, সেই দুজন বিজ্ঞানীর নাম হচ্ছে ওপারিন এবং হ্যালডেন। ওপারিন এবং হ্যালডেন, এই দুজন বিজ্ঞানীর নাম ভুললে চলবে না। এই দুজন বিজ্ঞানী, তারা যে থিওরিটা দিয়েছিল সেটা সব থেকে ইম্পর্টেন্ট। ওনারা কি বলেছিলেন? ওনারা বলছিলেন যে আদি পৃথিবীতে শুধুমাত্র কিছু গ্যাস ছিল। যেরকম আমি বললাম যে ওনারা বলছিলেন, আমরা অলরেডি বলেছি যে মিথেন, অ্যামোনিয়া, এই টাইপের শুধুমাত্র কিছু গ্যাস ছিল। তো ওনারা বললেন যে এই টাইপের যে গ্যাসগুলো ছিল, এই গ্যাসগুলো থেকেই আলটিমেটলি প্রথমে কিছু কেমিক্যাল তৈরি হয়, অর্থাৎ কিছু সরল জৈব যৌগ তৈরি হয়। সরল জৈব যৌগ তৈরি হয়। সরল জৈব যৌগ মানে কারা? মানে সিম্পল শর্করা, মানে সরল শর্করা, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, ঠিক আছে, তারপরে ফ্যাটি অ্যাসিড, এরকম সিম্পল অর্গানিক জিনিসপত্র তৈরি হয়। কারণ, এবং এটা কিভাবে তৈরি হলো? কারণ সেই সময় প্রচুর উষ্ণতা ছিল, হাই টেম্পারেচার, এই জিনিসগুলো তৈরি হয়। এবং পরবর্তীকালে এই সরল জৈব যৌগগুলোকে জুড়েই, এই সরল জৈব যৌগ এগুলো কোথায় ছিল? এই কেমিক্যালগুলো কোথায় ছিল? এগুলো সবই কিন্তু জলের মধ্যে হচ্ছে। এগুলো সবই কিন্তু একটা জল, যে জলটা খুব উষ্ণ, কারণ এর টেম্পারেচার প্রচন্ড হাই, এবং সেই জলের মধ্যেই এই টাইপের কেমিক্যালগুলো তৈরি হলো। এই টাইপের কেমিক্যালগুলো তৈরি হলো, এবং পরবর্তীকালে এইগুলোই, এই অ্যামাইনো অ্যাসিড জুড়ে জুড়েই তৈরি হলো প্রোটিন বা পিউরিন। এই টাইপের জিনিসগুলোকে নিয়ে তৈরি হলো নিউক্লিক অ্যাসিড, বা এই সরল শর্করা, এগুলো জুড়ে জুড়ে জটিল শর্করা তৈরি হলো, যেটাকে আমরা বলি পলিস্যাকারাইড। অর্থাৎ এই যে জিনিসগুলো তৈরি হলো, এগুলোই আলটিমেটলি তৈরি হলো, এবং সেখান থেকেই প্রথম, ওনারা মনে করেন যে প্রথম যে আদি সেল, প্রথম যে একটা প্রাণের সঞ্চার, সেটা তৈরি হলো, যেটার ওনারা নাম দিয়েছিলেন কোয়াসার্ভেট। যেটাকে ওনারা বলেছিলেন কোয়াসার্ভেট বলে একটা জিনিস তৈরি হলো, এবং সেখান থেকে আলটিমেটলি আদি সেল তৈরি হলো, যেটাকে ওনারা প্রোটোসেল, এবং সেখান থেকে আলটিমেটলি প্রথমে প্রোক্যারিওটিক কোষ, এবং সেখান থেকে ইউক্যারিওটিক কোষ, এইভাবে আলটিমেটলি, এবং সেখান থেকে আস্তে আস্তে প্রাণের সৃষ্টি হলো। অর্থাৎ ওনারা বললেন যে একটা রাসায়নিক অভিব্যক্তি হয়েছে, একটা কেমিক্যাল এভলিউশন হয়েছে, যেখানে এই আদি যে গ্যাসগুলো ছিল, সেখান থেকে প্রথমে সরল জৈব যৌগ, সেগুলো থেকে জটিল জৈব যৌগ, এবং সেখান থেকে ওনারা বললেন একটা প্রথম একটা জিনিস তৈরি হলো, যার নাম কোয়াসার্ভেট, যেটা হচ্ছে কোয়াসার্ভেট। এবং যে কোয়াসার্ভেট থেকে যেটাকেই মনে করা হয় যে প্রথম, মানে একটা কোষের মতো, মানে ঠিক কোষ নয়,
বাট প্রথম একটা কোষের মতো একটা জিনিস যেটা তৈরি হলো, আর আদি কোষ ভাবতে পারিস বা এই টাইপের জিনিসপত্র ভাবতে পারিস, তো সেই জিনিসটা তৈরি হলো। তাহলে এইটা হচ্ছে এইভাবে প্রথম প্রাণের সৃষ্টি হলো। এবং এটা কাদের কনসেপ্ট? এটা পুরোটাই কিন্তু ওপ্যারিন এবং হ্যালডেনের কনসেপ্ট, ওপ্যারিন এবং হ্যালডেনের কনসেপ্ট। এই যে জিনিসটা তোরা দেখতে পাচ্ছিস, এটা ওপ্যারিন এবং হ্যালডেনের কনসেপ্ট, যেখানে গরম একটা জলের মধ্যে প্রচুর জিনিসপত্র তৈরি হচ্ছে, মানে অর্গ্যানিক জিনিসপত্র তৈরি হচ্ছে, অ্যামাইনো অ্যাসিড, এই জিনিসগুলো। তো এটাকে দেখতে ওই অনেকটা কিরকম লাগছে, তোরা যদি গরম মানচাও স্যুপ খাস, সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ খাস, তাহলে একটা গরম পানীয় দেয়, তার মধ্যে মাংস, বাঁধাকপি, ডিম, এই সমস্তগুলো ভাসে, একটা গরম ধোঁয়া ওঠা একটা জলের মধ্যে এই জিনিসগুলো ভাসে। তো এই জিনিসটাকে এনারা বললেন যে এই জিনিসটা হচ্ছে হট, গরম ডাইলিউট স্যুপ। এটাকেই ওনারা হট ডাইলিউট স্যুপের সঙ্গে তুলনা করলেন, যেটাকে অনেকে প্রিবায়োটিক স্যুপও বলে, প্রিবায়োটিক স্যুপও বলে, বা হট ডাইলিউটিক স্যুপ বলে। বাংলা করলে কি হবে? তপ্ত লঘু স্যুপ বা তপ্ত লঘু তরল। এবং এই জিনিসটা নামকরণ করা হয় হট ডাইলিউট স্যুপ। যদি স্পেসিফিক্যালি বলিস যে কে এই নামটা দিয়েছিল, আমি তো বলবো এটা ওপ্যারিন হ্যালডেনের দুজনেরই নেওয়া নাম, বাট হ্যালডেন টু বি মোর স্পেসিফিক, হ্যালডেন হচ্ছে মোর স্পেসিফিক। তাহলে এইভাবে প্রাণের সৃষ্টি হলো। তাহলে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেটা আমরা বুঝতে পারলাম, যেখানে একটা জিনিসই তোদেরকে মনে রাখতে বললাম, যে পৃথিবী কতদিন আগে সৃষ্টি হয়েছিল, এবং তারপরে আলটিমেটলি এইভাবে প্রাণের সৃষ্টি হলো। যেখানে আমি যেটা বললাম যে কোয়া সার্ভেট, যে কোয়া সার্ভেট হচ্ছে আমাদের আদিকোষ, কোয়া সার্ভেট হচ্ছে আমাদের আদিকোষ, যেটা অ্যাকর্ডিং টু এই ওপ্যারিন এবং হ্যালডেনের মতে কোয়া সার্ভেট হচ্ছে প্রথম কোষ। কিন্তু এই প্রসঙ্গে আমি জাস্ট আর একটা বলে রাখতে চাই, যেরকম ওপ্যারিন এবং হ্যালডেন বলেছেন যে প্রথমে কোয়া সার্ভেট তৈরি হয়েছে, তেমন ফক্স বলে একজন সায়েন্টিস্ট রয়েছেন, তিনি বলেছিলেন কোয়া সার্ভেট নয়, প্রথম যেটা এরকম আদিকোষ তৈরি হয় তার নাম হচ্ছে মাইক্রোস্ফিয়ার। ঠিক আছে, তো এটা ফক্সের মতে, ফক্স বলেছিলেন মাইক্রোস্ফিয়ার এবং এনারা বলেছেন কোয়া সার্ভেট। শুধু এইটুকু জানলেই হবে। তাহলে এইভাবে আলটিমেটলি পৃথিবী সৃষ্টি হলো এবং পৃথিবীর মধ্যে প্রাণের সৃষ্টি হলো। আমার মনে হয় এই জায়গাটা পুরো অ্যাবসলিউটলি ক্লিয়ার। তাহলে আজ থেকে 2000 কোটি বছর আগে একটা বিগ ব্যাং, ইউনিভার্স, গ্যালাক্সি, সূর্য, পৃথিবী। পৃথিবী কতদিন আগে? 450 থেকে 460 কোটি বছর আগে পৃথিবী। সেই পৃথিবী প্রচন্ড হাই টেম্পারেচার, গ্যাস বলতে কোনো অক্সিজেন নেই, মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার ভেপার, হাইড্রোজেন, এই টাইপের গ্যাসগুলো ছিল। টেম্পারেচার কমলো, জলীয় বাষ্প বৃষ্টি হয়ে নেমে এলো এবং মহাসমুদ্র তৈরি হলো, যেটা অবভিয়াসলি তখন মহাসমুদ্রের টেম্পারেচার অনেক বেশি, যেহেতু তখন পৃথিবীর টেম্পারেচারটা অনেকটা বেশি। সেই গরম জলের মধ্যে এই সমস্ত গ্যাসগুলো থেকে তৈরি হলো সরল জৈব যৌগ, সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, পিউরিন, ফ্যাটি অ্যাসিড। এরা জুড়ে তৈরি হলো প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড, এবং যেখান থেকে আলটিমেটলি প্রথম কোষের প্রিভিয়াস ভার্সন তৈরি হলো অ্যাকর্ডিং টু ওপ্যারিন এবং হ্যালডেন, যার নাম হচ্ছে কোয়া সার্ভেট। যে কোয়া সার্ভেট থেকে আলটিমেটলি প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ তৈরি হলো, এবং সেখান থেকে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবং যেহেতু ওই তপ্ত গরম জলের মধ্যে এই সমস্ত জৈব যৌগগুলো ভেসে বেড়াচ্ছিল, এটাকে তুলনা করা হলো হট ডাইলিউট স্যুপের সাথে। তো এইভাবে আলটিমেটলি প্রাণ তৈরি হলো। এইবার এটা তো উৎপত্তি, এটা তো সৃষ্টি। সৃষ্টির পরে কিভাবে পরিবর্তন হলো, কেন পরিবর্তন হলো, কিভাবে এভিলিউশনটা হলো? এভিলিউশন মানে অলরেডি আমি বলেছি, অভিব্যক্তি মানে আমি বলেছি পরিবর্তন। তাহলে এই পৃথিবী সৃষ্টির পরে আলটিমেটলি কিভাবে আমাদের পরিবর্তন হলো, আমরা আজকে এইখানে কেন দাঁড়িয়ে আছি? মানুষকে তো আগে এরকম দেখতে ছিল না, মানুষকে আগে শিম্পাঞ্জিনদের মতো দেখতে ছিল। মানুষ এইভাবে ঝুঁকে ঝুঁকে হাঁটতো, মানুষের গায়ে লোমশ ছিল, মানুষ আগুন জ্বালাতো, পাথরের গুহার মধ্যে গুহা চিত্র আঁকতো। সেই মানুষ আজকে এত ডেভেলপ, ডিজিটাল বোর্ডের সামনে এসে, ক্যামেরার সামনে এসে পড়াচ্ছে, এবং ঘরে বসে কেউ মোবাইলে সেটাকে দেখে নিচ্ছে। এই যে একটা চেঞ্জ, এটাই তো এভিলিউশন। এভিলিউশন হলো কিভাবে, অভিব্যক্তি কিভাবে হলো, সেই জন্য আমাদেরকে দুটো থিওরি পড়তে হয়, দুজন বিজ্ঞানীর কথা জানতে হয়। প্রথম যিনি, তার নাম হচ্ছে, এইটা আমি মিস করে গেলাম, সেটাতে আসছি, মিস করে গেলাম, এটা বলে দিই। সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে ওপ্যারিন এবং হ্যালডেন ওনারা এই যে থিওরিটা দিয়েছিলেন যে এরকম ভাবে হয়েছিল, ওনারা কিন্তু প্রমাণ করতে পারেননি। ওপ্যারিন এবং হ্যালডেন এটা কিন্তু প্রমাণ করতে পারেননি, ওনারা শুধু বলেছিলেন যে এইভাবেই হয়তো হয়েছে। প্রমাণ করলেন উরে এবং মিলার। ওনারা প্রমাণ করলেন কিভাবে?
ওনারা ওই আদি পৃথিবীতে যে গ্যাসগুলো ছিল সেই গ্যাসগুলোকে ওনারা নিলেন, অর্থাৎ মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এই গ্যাসগুলোকে ওনারা নিলেন 2:1 অনুপাতে নিলেন এবং তার সঙ্গে জলীয় বাষ্প নিলেন এবং ওই সময়ের মতো হাই টেম্পারেচার রাখলেন 800°C এবং কারেন্ট দিলেন, কারণ তখনও সেই সময় খুব বজ্রপাত হতো, অর্থাৎ ওনারা ইলেকট্রিক কারেন্ট দিলেন এবং দিয়ে এইরকম যখন কারেন্ট দিলেন হাই টেম্পারেচার এই গ্যাসগুলোকে রাখলেন, ওনারা দেখলেন যার ফলাফলে এই জিনিসগুলো তৈরি হচ্ছে। এরা কারা? গ্লাইসিন বা আলফা এবং বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড, আলফা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এরা কারা? এরা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ যেটা জুড়ে জুড়ে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ ওনারা প্রমাণ করে দিলেন, উরে মিলার প্রমাণ করে দিলেন যে ওপ্যারিন এবং হ্যালডেন যেটা বলেছিলেন, ওনারা যেটা বলেছিলেন, ওপ্যারিন এবং হ্যালডেন যেটা বলেছিলেন যে হ্যাঁ এই সমস্ত গ্যাসগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছিল, মনোস্যাকারাইড তৈরি হয়েছিল, যেটা জুড়ে পরবর্তীকালে প্রোটিন তৈরি হয়, সেইটাকে প্রমাণ করে দিলেন উরে মিলার। ওনারা একটা আদি পৃথিবীর এনভায়রনমেন্টকে ক্রিয়েট করলেন ল্যাবের মধ্যে, হাই টেম্পারেচার, ইলেকট্রিক, প্রাচীন গ্যাসগুলোকে রাখলেন এবং দেখলেন সত্যি অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে। অর্থাৎ ওনারা অ্যাকচুয়ালি ওপ্যারিন এবং হ্যালডেনের যে থিওরিটা ছিল, ওপ্যারিন এবং হ্যালডেনের যে থিওরিটা ছিল সেটাকে ওনারা ঠিক প্রমাণ করলেন যে এই যে আদি গ্যাসগুলো ছিল মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, এখান থেকে অ্যাকচুয়ালি প্রাণ সৃষ্টি সম্ভব, এখান থেকে অ্যাকচুয়ালি প্রাণ সৃষ্টি সম্ভব, এটাটা উরে এবং মিলার বললেন। এবং সেটা আমি অলরেডি বললাম যে এইভাবে আলটিমেটলি সৃষ্টি হয়েছে। প্রথমে পৃথিবী তৈরি হয়েছে, সেই পৃথিবীর গরম জলের মধ্যে প্রাণ তৈরি হয়েছে। প্রথমে এককোষী জীব এসছে, তারপরে ব্যাকটেরিয়া এসছে, তারপরে বহুকোষী জীব এসছে, তারপরে জলের মধ্যে অর্থাৎ জলের মধ্যে মেরুদণ্ডী প্রাণী এসে যেরকম মাছ, তারপরে আমরা ল্যান্ড, মানে এত অবধি সব জলের মধ্যে হচ্ছিল। আমি বললাম না প্রথম প্রাণ জলের মধ্যে তৈরি হয়েছিল। তো এই পৃথিবীর সৃষ্টির পরে, জীবনের উৎপত্তির পরে যে এককোষী জীব, বহুকোষী জীব, ব্যাকটেরিয়া, এরা প্রথমে সব জলের মধ্যে তৈরি হলো এবং তারপরে জলের মধ্যে মাছের মতো মেরুদণ্ডী প্রাণী তৈরি হলো। তারপরে আমরা দেখতে পেলাম যে ল্যান্ডের মধ্যে গাছ তৈরি হচ্ছে এবং তারপরে আমরা স্থলজ প্রাণীও দেখতে পেলাম, চার পেয়ে প্রাণী দেখতে পেলাম। তো এই অর্ডারে আলটিমেটলি অভিব্যক্তিটা হয়েছে। তো এই যে তোদের একটা প্রশ্ন আসে, যেটা অলরেডি এবছর এসে গেছে, পরের বছর আর আসবে না, যে অভিব্যক্তির রেখাচিত্রটা লেখো, তাহলে এটাই অভিব্যক্তির রেখাচিত্র। এইভাবেই অভিব্যক্তি হয়েছে, এইভাবেই চেঞ্জ হয়েছে এই পৃথিবীতে। প্রথমে পৃথিবী তৈরি হলো, তারপরে জীবন এলো, তারপরে এককোষী জীব, ব্যাকটেরিয়া, বহুকোষী জীব, তারপরে জলের মধ্যে প্রাণী, তারপরে ডাঙাতে উদ্ভিদ, তারপরে ডাঙাতে প্রাণী। এইভাবে পুরো জিনিসটা চলেছে। বাট এটা তো এই বছর আর আসবে না, কারণ এটা গত বছর চলে এসে, আর এর যদি চলেও আসে তাহলে তুই লিখে দিবি। তাহলে পৃথিবী কিভাবে সৃষ্টি হলো সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার। কিভাবে ক্লিয়ার? বিগ ব্যাং, গ্যালাক্সি, সূর্য, পৃথিবী। একটাই প্রশ্ন মনে রাখতে হবে, কতদিন আগে পৃথিবী? 4.6 বিলিয়ন। তারপরে প্রাণ কিভাবে সৃষ্টি হলো সেটাও আমাদের কাছে ক্লিয়ার। আমি অনেকগুলো থিওরি বললাম, ভগবান এটা একটা, অনেকে বলেন, কেউ মনে করেন এলিয়েন, কেউ মনে করেন উল্কার থ্রুতে এসছে। বাট সব থেকে যেটা অ্যাকসেপ্টেড থিওরি সাইন্টিফিক্যালি, আমি বলছি বিজ্ঞানের দিক থেকে সব থেকে অ্যাকসেপ্টেড থিওরি যেটা, সেটা হচ্ছে ওপ্যারিন এবং হ্যালডেন, যেখানে একটা কেমিক্যাল এভলিউশন হয়েছে ওই গ্যাসগুলো থেকে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, এবং সেখান থেকে আলটিমেটলি প্রাণ তৈরি হয়েছে। প্রমাণ করলেন কে? উরে মিলার। কি করলেন? ওই আদি পৃথিবীর এনভায়রনমেন্টটাকে ল্যাবের মধ্যে রিক্রিয়েট করলেন এবং ওনারা দেখিয়ে দিলেন যে ওপ্যারিন এবং হ্যালডেন যেটা বলেছিল সেটা ঠিক। এইবার যেটা আমি বলছিলাম যে এই যে আমরা আদিম মানুষ ছিলাম, গুহার মধ্যে থাকতাম, কথা বলতে পারতাম না, আগুন জ্বালাতাম, সেখান থেকে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি গেঞ্জি প্যান্ট পরে ডিজিটাল বোর্ডের সামনে, ক্যামেরার সামনে, আর কেউ মোবাইলে এই ভিডিওটা দেখছে। এটাই এভলিউশন। এই এভলিউশন হলো কিভাবে? অনেক বিজ্ঞানী এই এভলিউশন নিয়ে কাজ করেন, করছেন এবং করতেও থাকবেন, কারণ বারবার বিজ্ঞান পরিবর্তনশীল, বারবার নতুন নতুন চিন্তা ভাবনা আসে। তো কিভাবে আমরা আদিম মানুষ থেকে আজকের দিনে দাঁড়িয়ে আছি, এই এভলিউশনটা কিভাবে হলো? সব থেকে বিখ্যাত যে দুজন বিজ্ঞানী, যে তাদের এই লেভেলে তোদেরকে ওই দুজনের কথাই পড়তে হবে, যে কিভাবে এই পরিবর্তন এলো। দুজন বিজ্ঞানীর কথা তোকে জানতে হবে। প্রথম যে বিজ্ঞানীর নাম তোকে জানতে হবে তার নাম ল্যামার্ক। তো ল্যামার্ক ইনি যে বইতে এটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে ফিলোসফি জুলজিক, যেটা উনি 1809 সালে লিখেছিলেন। তাহলে এটা একটা প্রশ্ন, একটা এমসিকিউ, যে ফিলোসফি জুলজিক বইটা কার লেখা? ল্যামার্কের। বা ল্যামার্ক কোন বইটা লিখেছিলেন? ফিলোসফি জুলজিক। তো উনি যেটা বলেছিলেন তার মেন পয়েন্টগুলো কি?
উনি বলেছিলেন যে কেন এই পরিবর্তন হলো। বারবার বলছি, এভলিউশন মানে কি? পরিবর্তন। তোরা এমনি মুখস্থ করে নিস, কখনো ভাবার চেষ্টা করিস না। তাহলে ল্যামার্ক কি বলতে চাইছিলেন যে কেন পরিবর্তনটা হলো? তো ল্যামার্ক বলছেন কেনই পরিবর্তন হলো। আমি এভাবে হাঁটছিলাম, কথা বলতে পারতাম না, সেখান থেকে আমি আজ সোজা দাঁড়িয়ে আছি, বোর্ডে পড়াচ্ছি, কিভাবে এই পরিবর্তনটা হলো? তার কারণ আমাদের নিজেদের মধ্যে একটা অভ্যন্তরীণ শক্তি রয়েছে, একটা অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ শক্তি রয়েছে, যেটাকে উনি ইন্টারনাল ভাইটাল ফোর্স বলেছিলেন। যে আমাদের নিজেদের মধ্যেই একটা শক্তি রয়েছে, যে শক্তিটা আমাদেরকে দিনে দিনে পরিবর্তন করতে থাকে, এটা উনি বলেছিলেন। 2 নম্বর, উনি বলেছিলেন যে চাহিদা অনুযায়ী আমাদের শরীরে নতুন নতুন চেঞ্জেস আসে। মানে উনি বলেছিলেন আমি যদি এখন চাই যে একটা ডানা গজিয়ে যাক, আমার ডানা গজিয়ে যাবে। এই জন্যই বোধহয় পাখিদের ডানা, পাখিরা মনে করেছিল যে আমার ওড়ার প্রয়োজন, তাই ওনাদের ডানা গজিয়ে গেছিল। মানুষ চাইনি যে আমি ডানা গজাক, তাই ডানা গজায়নি, কিন্তু মানুষ চেয়েছিল আমি কথা বলতে পারি, তাই মানুষ কথা বলতে পারে। অর্থাৎ ল্যামার্ক বলেন যে চাহিদা অনুযায়ী অঙ্গ তৈরি হয়ে যায়, মানে অঙ্গ তৈরি হয়েছে। যে উড়তে চেয়েছে তার জন্য ডানা তৈরি হয়েছে, যে সাঁতরাতে চেয়েছে তার জন্য লিপ্ত পথ তৈরি হয়েছে, আর যে আমাদের যে বুদ্ধিমান হতে চেয়েছে তাদের তাদের শুধু ব্রেন ডেভেলপ করেছে, সে শুধু বুদ্ধিমান হয়েছে, যেরকম মানুষ। অর্থাৎ উনি বললেন যে চাহিদা অনুযায়ী অঙ্গ তৈরি হয়। যদিও অলরেডি তোরা বুঝতে শুরু করেছিস যে ল্যামার্কের থিওরি যে অবভিয়াসলি একটা ধারণা দেয়, তবে যে খুব ঠিক তা নয়। কারণ আমি যা চাইবো তাই যদি হয়ে যেত, তাহলে তো আমি ভাই ভূতের রাজা হয়ে যেতাম। সেরকম ব্যাপারটা সবসময় নয়। 3 নম্বর, উনি যেটা এইটা অনুযায়ী এটা আসে, উনি যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা ল্যামার্কের সব থেকে ল্যান্ডমার্ক থিওরি, সেটা হচ্ছে ব্যবহার অব্যবহারের সূত্র। উনি বলেন, যেটা উনি বলছিলেন যে আমি উঠতে চাইছি, আমি রোজ আমি হাওয়ায় উঠতে উঠতে চাইছি, তো আমি যখন এরকম উঠতে চাইবো, আমি চাইতে চাইতে একসময় আমি দেখবো আমার ডানা গজিয়ে গেছে। অর্থাৎ উনি যেটা বললেন, তুমি যে জিনিসটাকে বারবার ব্যবহার করতে চাইছো, একটা সময় ওই জিনিসটা তোমার হয়ে যাবে। কিংবা যেটাকে তুমি ব্যবহার করছো না, অবহেলা করছো, অব্যবহার করছো, সেটা তোমার থেকে হারিয়ে যাবে। মানে কেউ একটা যদি মনে করে যে আমি বিরাট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমি তো সব জানি, আমি ক্লাস 1-2-তে ফার্স্ট সেকেন্ড হতাম, আমি ফার্স্ট কখনো সেকেন্ড হইনি, ফার্স্ট হতাম, তো আমার পড়াশোনা করার দরকার নেই, আমি পরীক্ষার আগের দিন একবার বই খুলবো, আমি মাধ্যমিকে ফার্স্ট হয়ে যাব। এইটা ভেবে সে পুরো গোটা যদি ক্লাস 10টা না পড়ে, অর্থাৎ সে যদি তার মস্তিষ্ককে অব্যবহার করে এবং পরীক্ষার আগের দিন সে যদি মাধ্যমিকের বই খুলে বার করে, তাহলে সে পাশ করতে পারবে না। কারণ অব্যবহার করতে করতে তার ব্রেন বসে গেছে। তাই এটাই উনি বললেন যে ব্যবহার তুমি যদি করো তাহলে তুমি গ্রো করবে, আর যদি তুমি ব্যবহার করা বন্ধ করে দাও, অব্যবহার করো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। সেটাই উনি বলেন। বাট যে অব্যবহারও করেছে সে যদি জীবন বিজ্ঞানের দিন বা অঙ্কের দিন বা যাই হোক, আমি মনে হয় আমার ক্লাস যদি দেখে তাহলে হয়তো পাশও করে জেলেও যেতে পারে, আমি জানি না, এমনি বলছি, মজা করছি। তারপরে উনি যেটা বললেন যে এই যে নতুন যে অঙ্গ তৈরি হবে বা ব্যবহার করার জন্য এই যে চেঞ্জেসটা এলো, এই যে পরিবর্তনটা এলো, সেই পরিবর্তনটা কিন্তু আর চলে যাবে না। অর্থাৎ একবার যদি আমার ডানা গজিয়ে যায়, তার মানে আমার ছেলের মধ্যেও সেই ডানাটা আসবে, বা তার মেয়ের মধ্যেও সেই ডানাটা আসবে। অর্থাৎ একবার যদি চলে আসে, একবার যদি অর্জন করা যে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটাকে আমি অর্জন করেছি, সেটা যদি একবার আমার মধ্যে চলে আসে, তাহলে সেটার বংশানুসরণ হবে। অর্থাৎ সেটা এবার আসতে থাকবে পরের জেনারেশনে, এবং এইভাবেই আলটিমেটলি নতুন একটা প্রজাতি সৃষ্টি হবে। যেরকম, তার মানে তুই কি বুঝতে পারলি, আমি যদি তোকে সিম্পল ভাবে বোঝাই, আমি ধর আজ থেকে চাইলাম উঠতে ল্যামার্কের কথা অনুযায়ী, তাহলে আমি ধর পারলাম না, কিন্তু আমার থেকে আমার নাতি, তার নাতি, কোথাও সে সবাই চেষ্টা করে যাচ্ছে উঠতে, তাহলে আমার নাতি, তার নাতি কোথাও না কোথাও গিয়ে একটা ডানা চলে আসবে। তার ডানা চলে এলো। এবার তার যখন ডানা চলে এলো, তাহলে তারপর থেকে যারা আসবে সবার ডানা থাকবে, কিন্তু তখন আমি তাকে আর মানুষ বলবো না, তখন তাকে আমি অন্য কিছু বলবো, কারণ মানুষের তো ডানা ছিল না। অর্থাৎ একটা নতুন প্রজাতির সৃষ্টি হবে যখন ওই ডানাটা এসে যাবে। তাহলে এটাই হচ্ছে ল্যামার্কের থিওরি। অবভিয়াসলি খুব একটা যে ঠিক তা আমরা বলতে পারি না, কারণ সবকটা পয়েন্ট যে খুব একটা ঠিক তা নয়। তো ব্যবহার অব্যবহারের কথা যেরকম বললাম, যেটা ক্লাসিক্যাল এক্সাম্পল ওনারা দিয়েছিলেন জিরাফ, জিরাফের একটা উদাহরণ উনি দিয়েছিলেন যে জিরাফ জিরাফ প্রথমে ছোট ছিল, জিরাফ প্রথমে ছোট ছিল এবং ছোট থাকার জন্য ওরা পাতার নাগাল পেত না, ওরা উপরে যে গাছের পাতা, সেই গাছের পাতার নাগাল পেত না। আমি ভাই বুঝি না, গাছের পাতার নাগাল পাচ্ছিস না, তুই তো পাতাই খাবি, তা ঘাস খা।
এই লজিকটা তো ভাই ল্যামার্কে কেউ গিয়ে বলেনি। ও তো পাতাই খাবে আলটিমেটলি, না তো ওপরে গিয়ে খাওয়ার কি দরকার আছে, নিচে তো ঘাস পড়ে রয়েছে সেটা খা। তো যাই হোক, ওরা পাতার নাগাল পেতো না, সেই জন্য ওরা চেষ্টা করতো ওদের গলাটাকে বড় করার, এবং করতে করতে আলটিমেটলি ওদের গ্রীবা লম্বা হয়ে যায়। তো এটা হচ্ছে ল্যামার্কের অনুযায়ী, বাট আমি তো ওটাই বলবো যে ভাই ওপরে না পেলে নিচের ঘাসই খেয়ে ফেলতে পারতো। যাই হোক, এটা দুই হচ্ছে এটা ব্যবহারের সূত্র, তার মানে এটা হচ্ছে গ্রীবাটা আলটিমেটলি লম্বা হয়ে যায়, যেটা হচ্ছে ব্যবহারের সূত্র। সিমিলারলি যারা সাঁতার কাটতে চায়, অর্থাৎ ধর জলের মধ্যে যারা সাঁতার কাটে, ধর হাঁস বা পানকৌড়ি যারা রয়েছে, এই যে যারা জলের মধ্যে থাকে, তাদের তুই যদি পা দেখিস তাহলে তুই তাদের পায়ের মধ্যে লিপ্ত পদ দেখতে পাবি। লিপ্ত পদ, এই লিপ্ত পদ তো ছিল না, মানে এই পায়ের মাঝে এরকম লিপ্ত পদ চলে আসে, এই লিপ্ত পদ তো ছিল না, তাহলে লিপ্ত পদটা এলো কেন? কারণ ওরা সাঁতার কাটতে চাইছিল, অর্থাৎ ওদের সাঁতার কাটার জন্য লিপ্ত পদ এলো, অর্থাৎ ওরা সাঁতার চেষ্টা করতে করতে, ব্যবহার করতে করতে ওদের লিপ্ত পদ ডেভেলপ করে গেল। আর যদি অব্যবহারের কথা বলিস তাহলে আমি বলবো সাপের পা নেই। সাপের পা নেই কেন? কারণ পা ছিল আগে, আগে পা ছিল, কিন্তু ওরা পাটাকে ইউজ করতো না, পা থাকার ফল, পা থাকা সত্ত্বেও ওরা বুকে ভর দিয়ে চলতো, মানে পা আছে তবুও পা ইউজ করবে না, সেই জন্য আলটিমেটলি ওদের পাটা অবলুপ্ত হয়ে যায়। অর্থাৎ এটা একটা অব্যবহার, যে পা ব্যবহার না করতে করতে ওদের পা অবলুপ্ত হয়ে যায়। এরপরে দ্বিতীয় যে, তার মানে ল্যামার্কের থিওরিতে আমরা বুঝলাম যে খুব যে একটা কাজের কাজ, মানে খুব যে সবকটা যে খুব ঠিক তা নয়, তবে সেই সময় দাঁড়িয়ে, মানে 1800 সাল, তুই বাপ, তুই 2025-এ দাঁড়িয়ে তোর মাথা এখনো কাজ করে না, তুই সামান্য একটা জিনিস বুঝতে পারছিস না, তোর এত কিছু চারদিকে রয়েছে, কিন্তু সেই সময় 1800 সালে দাঁড়িয়ে একজন লোক চেষ্টা করেছিল তার মতো করে একটা থিওরি দেওয়ার। ঠিক হতে পারে বা ভুল হতে পারে, বাট সেই সময় ওনার কাজকে স্যালুট জানাই। সেকেন্ড, যার কথা আমরা সবসময় বলি, ডারউইন, চার্লস ডারউইন, যিনি তার যে থিওরি যে কিভাবে এভলিউশন হলো, কিভাবে এই পরিবর্তন এলো, সেটাকে উনি যে বইটাতে লিখেছিলেন অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, যেটা 1859 সালের একটা বই, এবং এই সময় এই বইটাতে উনি ওনার থিওরিগুলো লিখে গেছিলেন। উনি কি করে এই থিওরি লিখলেন? কারণ উনি পুরো পৃথিবীতে ঘোরার চেষ্টা করেছিলেন, এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পাখি থেকে শুরু করে সমস্ত কিছু দেখে উনি অ্যানালিসিস করেছিলেন যে কিভাবে পরিবর্তনটা হচ্ছে। তো উনি ওই এইচএমএস বিগেল জাহাজে করে ঘুরতেন, এইচএমএস বিগেল, এই জাহাজে করে উনি ঘুরতেন, এবং উনি অনেকগুলো আইল্যান্ডে ঘুরেছিলেন, যার মধ্যে সব থেকে বিখ্যাত একটা আইল্যান্ড যেটাতে উনি ঘোরেন, সেই আইল্যান্ডটার নাম হচ্ছে গ্যালাপ্যাগোস আইল্যান্ড। যে গ্যালাপ্যাগোস আইল্যান্ড ওনার জীবনে অনেক কিছু ওনাকে শিখিয়েছে এবং দেখিয়েছে। গ্যালাপ্যাগোস আইল্যান্ডে গিয়ে ওনার মানে মারাত্মক জিনিসপত্র উনি দেখেছেন, যেটা থেকে উনি ওনার অনেকগুলো থিওরিতে এসছেন। তো উনি যেটা এসছেন, যেটাকে আমরা আজও মনে করি যে ডারউইন সাহেব যেটা বলে গেছিলেন, সেগুলো অনেকাংশে ঠিকঠাক। কারণ উনি খুব সিম্পল কথাবার্তা বলেছিলেন। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে অতিরিক্ত হারে বংশবৃদ্ধি হয়, মানে অতিরিক্ত বংশবৃদ্ধি হয়, বংশবৃদ্ধির কোনো রেগুলেশন নেই, যা যেভাবে খুশি বংশ বিস্তার করে চলছে। মানে একটা বিড়াল প্রেগনেন্ট হচ্ছে, 4টে বাচ্চা হচ্ছে, যেদিন 4টে বাচ্চা হচ্ছে পরের দিন বিড়ালটা আবার প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, আবার 4টে বাচ্চা হচ্ছে। তো এরকম ভাবে এক বছরে 12-14খানা বাচ্চা হচ্ছে। এটা তো বিড়ালের কথা বললাম, ব্যাকটেরিয়া তো 1 মিনিটের মধ্যে একটা থেকে 1 কোটি হয়ে যাচ্ছে। 1 মিনিটের মধ্যে একটা ব্যাকটেরিয়া একটা থেকে 1 কোটি হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাকটেরিয়ার জনন আরো ফাস্ট। অর্থাৎ উনি বললেন যে মারাত্মক বংশবৃদ্ধি হচ্ছে, মানে এই পৃথিবীতে জীবের সংখ্যা র্যাপিডলি বাড়ছে। কিভাবে বাড়ছে? র্যাপিডলি। র্যাপিডলিকে উনি বলেছিলেন জ্যামিতিক হারে বাড়ছেন। জ্যামিতিক হারে, জ্যামিতিক হারে, জ্যামিতিক হার মানে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16, এটা হচ্ছে জ্যামিতিক হার। জ্যামিতিক হারে বাড়ছে, জিওমেট্রিক গ্রোথ হচ্ছে, যেটা উনি বলেন যে প্রচুর, মানে পৃথিবীতে জীবের সংখ্যা হু হু করে বাড়ছে। কিন্তু পৃথিবীতে তো ভাই খাবার আর থাকার জায়গাটা তো লিমিটেড, মানে আমি তো চাইলে পৃথিবীতে নতুন করে মাটির তৈরি করতে পারবো না। পৃথিবীর তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে ভাই। জীব যত বাড়ছে, আমি এখন কি করবো? দেখ, মানুষ বুদ্ধিমান বলে এখন কি করছে, এখন মাটির ওপরে 50 তলা বাড়ি তৈরি করছে, ঠিক আছে, কারণ জায়গার শর্টেজ, তাই 50 তলা বাড়ি তৈরি করে দিচ্ছে, সেই ফ্ল্যাটের মধ্যে পেয়ারার খোপের মধ্যে লোকজন থাকছে।
এবং সেগুলোকেই কোটি কোটি টাকায় বিক্রি করা হচ্ছে, বলা হচ্ছে যে দেখো যত ওপরে যাবে তত দাম বেশি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা বলছে না, যেটা কেন করতে হলো, কেন 50 তলা বিল্ডিং তৈরি করতে হলো, তার কারণ মাটিতে থাকার জায়গা নেই। এবার সেটা তো মানুষ করছে, কিন্তু কতদিন করবে, একটা টাইমের পরে গিয়ে তো মানুষকে থামতে হবে। অর্থাৎ জীব যে হারে রিপ্রোডাকশন করছে, যেভাবে তার সংখ্যা বাড়ছে, জ্যামিতিক হারে টার্মটাই খেয়াল কর, সেই হারে খাবারেরটাও লিমিটেড, থাকার জায়গাও লিমিটেড। তাহলে কি হবে, যদি সেটা হয় তাহলেই এইবার লড়াই শুরু হবে, যেখানে মানুষ অবভিয়াসলি সব থেকে সুপ্রিম, কারণ মানুষের ব্রেন খুব অ্যাডভান্স হয়, সেই জন্যই মানুষ আজকে সবার উপরে বসে রয়েছে, যা ইচ্ছা তাই করছে, ক্ষমতার অপব্যবহার করছে। তার কারণ সেইখান থেকেই শুরু হয়ে যাচ্ছে লড়াই, অস্তিত্বের জন্য লড়াই সৃষ্টি হচ্ছে, অস্তিত্বের জন্য সংগ্রাম হচ্ছে, যেটা ডারউইন বলে। এবং দেখুন উনি তিনটে যে কথা বলেছেন, কোনো ভুল নেই, একদম পারফেক্ট কথা বলেছেন, কোনো রকম গাঁজাখুরি গোঁজামিল কিচ্ছু নেই। উনি বলেছেন জ্যামিতিক হারে বংশবৃদ্ধি হচ্ছে, থাকার জায়গা খাবার জায়গা লিমিটেড, সেই জন্য যারা রয়েছে তাদের মধ্যে লড়াই হচ্ছে। এইবার এই যে লড়াই হচ্ছে, এই লড়াইটাকে তিন ভাবে উনি বলেছিলেন। কিরকম লড়াই হতে পারে, এই যে সংগ্রামটা হচ্ছে, সেই সংগ্রামটা তিন রকম হতে পারে, তোরাও বুঝতে পারছিস। তো তোরাও জীবনে তিন রকমের লড়াই করিস, তিন রকমের লড়াই তোরাও সবসময় করিস। কিরকম, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি। অন্তঃপ্রজাতি মানে হচ্ছে নিজেদের মধ্যে, যেরকম তোরা যতদিন ক্লাস 9 অব্দি পড়ছিলিস, তুই শুধুমাত্র তোর স্কুলের তোর ক্লাসের ছেলে মেয়েদের সঙ্গেই তো কম্পিটিশন করছিলিস, তুই তো আর বাইরের কারোর সাথে কম্পিটিশন করছিলিস না। অর্থাৎ শুরুতে আমরা নিজেদের ক্লাসের মধ্যেই কম্পিটিশন করি, নিজেদের মধ্যেই। অর্থাৎ একটা হরিণ মারা হলো, এবার সেই হরিণটাকে কে খাবে সেটা নিয়ে বাঘেদের মধ্যে লড়াই হচ্ছে। তো যখন বাঘেদের মধ্যে লড়াই হচ্ছে, এটা একই প্রজাতির মধ্যে লড়াই হচ্ছে, যে এই এবার ক্লাসের মধ্যে এ বলছে আমি ভালো, ও বলছে ও ভালো, মানে একটা ক্লাসের মধ্যে হচ্ছে। কিন্তু সেটা তো শুধু সবসময় সেটা হবে না। এই যে তোরা মাধ্যমিক দিতে যাবি, তখন আর তুই নিজের স্কুলের সাথে শুধু কম্পিটিশন করছিস না। তুই যদি ক্লাসের ফার্স্ট বয় হোস, তাহলে শুধুমাত্র তোর কম্পিটিশন তোর ক্লাসের সাথে নয়, পশ্চিমবঙ্গের যত স্কুল আছে প্রত্যেকটা স্কুলের ফার্স্ট বয়ের সঙ্গে তোর কম্পিটিশন হচ্ছে। অর্থাৎ শুধু যে অন্তঃপ্রজাতি হয় তা নয়, আন্তঃপ্রজাতিও হতে পারে, আন্তঃপ্রজাতিও হতে পারে। আন্তঃপ্রজাতি মানে এই যে হরিণটাকে মারা হলো, এই হরিণটাকে কে খাবে, বাঘও চেষ্টা করতে পারে, আবার অন্য প্রজাতির হায়নাও চেষ্টা করতে পারে। তাহলে যখন দুটো প্রজাতি লড়াই করে তখন সেটা আন্তঃপ্রজাতি। কিন্তু এই সবের পরেও তুই ধর বাড়ি থেকে বেরোচ্ছিস, ধর তোর সুন্দরবনে বাড়ি, তোর মাধ্যমিক পরীক্ষা, এবং সেই দিন বন্যা এলো, সেই দিন এরকম, মানে আমি চাইছি না আসুক, ঈশ্বর করুন, মানে আমি বলছি, মানে আমি একটু আগে বলছিলাম ঈশ্বরের কথা, মানে আমি ঈশ্বর বিশ্বাস করি, তো আমি বলছি যে আমি বিজ্ঞানকেও বিশ্বাস করি, যদিও লোকে বলবে যে দুটো কি করে সম্ভব, যাই হোক সেগুলো সেগুলো নিয়ে পরে আলোচনা করব। আমি চাই এরকম না হোক, আমি জাস্ট উদাহরণ তোদেরকে বোঝানোর জন্য বলছি। যদি এরকম প্রাকৃতিক কিছু একটা দুর্ঘটনা ঘটে, বা যারা পাহাড়ে থাকে বা যেখানেই থাকুক না, একটা ঘটনা ঘটলো, সে আর পৌঁছাতেই পারলো না পরীক্ষা দিতে, সে তো ফার্স্ট বয়, কিন্তু এমন একটা দুর্ঘটনা রাস্তায় ঘটলো, এমন একটা বন্যা এলো, একটা ধস নামলো, সে আর স্কুল অবধি, মানে সে তার এক্সাম সেন্টার অবধি পৌঁছাতে পারলো না। অর্থাৎ লড়াই কিন্তু আমাদেরকে পরিবেশের সাথেও করতে হয়, লড়াই কিন্তু আমাদেরকে পরিবেশ, মানে এই যে খরা, ভূমিকম্প, বন্যা, এইগুলোর সাথেও আমাদেরকে লড়াই করতে হয়। তাহলে সংগ্রাম তিন রকমের হতে পারে, অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি এবং পরিবেশের সঙ্গে, তিন রকম সংগ্রামী হতে পারে, তিন রকম সংগ্রামী হতে পারে। তো এটা উনি বলেছেন, তার মানে এখনো অব্দি ডারউইন সাহেব ইজ অ্যাবসলিউটলি ব্যাং অন, প্রত্যেকটা পয়েন্ট উনি ঠিকঠাক বলেছেন। এরপরে উনি এইবার আস্তে আস্তে ওনার একটু, মানে যে জায়গাগুলোতে আমরা একটু কন্ট্রোভার্সি পাচ্ছি, এবার উনি বললেন যে তাহলে টিকবে কারা, কারা টিকবে, কারণ অনেকে টেকেনি, ডায়নোসর আজকে আর নেই, ম্যামথ আজকে আর নেই, অনেক কেউ নেই আজকে আর, যারা আগে ছিল, আগের পৃথিবীতে ছিল, এখন আর এক্সিস্ট করে না, আবার অনেক কেউ রয়ে গেছে। তাহলে কারা থাকবে, তখন উনি একটা টার্ম বললেন যে প্রকরণ। প্রকরণ মানে হচ্ছে ডিফারেন্স, প্রকরণ কথাটার মানে হচ্ছে পার্থক্য, প্রকরণ কথাটার মানে হচ্ছে পার্থক্য। অর্থাৎ কোনো মানুষ, কোনো মানুষ এক নয়, কোনো জীব এক নয়, প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা ডিফারেন্স রয়েছে।
প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পার্থক্য, মানে দুটো মানুষকে আমি যদি দেখি তাহলে দুটো মানুষের মধ্যে পার্থক্য আছে, আবার মানুষের সঙ্গে বাঘের পার্থক্য আছে, প্রত্যেকটা জীবের সঙ্গে প্রত্যেকটা জীবের পার্থক্য আছে, এবং এক একটা গোষ্ঠীর মধ্যে মানুষের মধ্যে এক মানুষের সাথে আর একটা মানুষের পার্থক্য আছে। এইটাকে উনি বললেন প্রকরণ। এবং উনি বললেন যে সবকিছু মানে এই প্রকরণের মধ্যে কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ গুণ রয়েছে। মানে ধর আমি আর একটা মানুষ, তাহলে আমার মধ্যে কিছু ভালো গুণ রয়েছে, কিছু খারাপ গুণ রয়েছে, তার মধ্যেও কিছু ভালো গুণ রয়েছে, কিছু খারাপ গুণ রয়েছে। এবার এই পৃথিবীর জন্য যেটা ভালো সেটা যদি আমার মধ্যে থাকে তাহলে আমি টিকে যাব। যেমন আমি তোকে একটা কথা বলছি, ধর ধর তোরা একটা পরীক্ষা দিচ্ছিস, সেই পরীক্ষাটাতে ধরে নে বললো যে ফার্স্ট হবে শুধু সেই চান্স পাবে, বাকিরা চান্স পাবে না। এইবার 10 জন ভালো ছেলে মেয়ে রয়েছে, সবাই তো ফার্স্ট হবে না, একজনই ফার্স্ট হবে। তাহলে একজন ধর বিশাল মেরিটোরিয়াস, আর একজন বিশাল মেরিটোরিয়াস প্লাস বিশাল পরিশ্রমী, আর একজন বিশাল মেরিটোরিয়াস বিশাল পরিশ্রমী প্লাস লাকি, মানে উনি ও যেটা পড়ে যায় সেটাই পরীক্ষায় আসে। তাহলে এই যদি তিনটে ছেলেকে আমি রাখি, একজন খুব মেধাবী, একজন খুব মেধাবী প্লাস পরিশ্রমী, এবং 3 নম্বর মেধাবী পরিশ্রমী এবং ভাগ্যবান বা ভাগ্যবতী, তাহলে কে জিতবে? 3 নম্বর জন জিতবে। কারণ যেহেতু একটাই সিট, তাহলে সেই সিটটাকে জয় করার জন্য তিনটে কোয়ালিটি থাকা দরকার, অর্থাৎ মেরিটোরিয়াস হওয়া প্রয়োজন, হার্ডওয়ার্কিং হওয়া প্রয়োজন, এবং লাকও প্রয়োজন। এবং তাই তিনটে প্রকরণ যার মধ্যে রয়েছে সেই জিতবে, তাই সে জিতে গেল। কিন্তু হয়তো যদি তিনটে সিট থাকতো তাহলে হয়তো 3জনই পেত। তাই কারা টিকবে? যাদের মধ্যে ভালো প্রকরণ রয়েছে, এবং যদি একবার সেই ভালো প্রকরণ চলে আসে, ডারউইন সাহেব যেটা বলছেন, তাহলে সেটা বংশানুসরণে এগোতে থাকে। এইখানে গড়বড় হয়ে গেল। তাই এটা যদি হতো তাহলে তো আইজ্যাক নিউটনের ছেলেও আইজ্যাক নিউটন হতো, আইনস্টাইনের ছেলেও আইনস্টাইন হতো, সৌরভ গাঙ্গুলির বা সৌরভ গাঙ্গুলি মানে সচিন টেন্ডুলকারের ছেলেও সচিন টেন্ডুলকার হতো। সেটা তো হচ্ছে না। তার মানে ভালো, কারণ সচিন যেভাবে স্ট্রেট ড্রাইভ মারতো, তোরা হয়তো দেখেছি ছোট ছিলিস, বা সচিন যেভাবে কভার ড্রাইভ মারে সেভাবে ওর ছেলে পারে না। তাহলে সচিন টেন্ডুলকারের যে কোয়ালিটি, যে গড গিফটেড ট্যালেন্ট, সেটা তার ছেলে পায়নি। তাহলে এরকম কিন্তু ব্যাপার নেই যে সবসময় যে বংশানুসরণ হবেই, এরকম কোনো ব্যাপার নেই। যাই হোক, আলটিমেটলি উনি কি বললেন, যে যাদের মধ্যে এই ভালো প্রকরণগুলো রয়েছে, যাদের মধ্যে অনুকূল প্রকরণগুলো রয়েছে, তাদেরকে প্রকৃতি সিলেক্ট করে নেবে, তাদেরকেই নেচার টিকিয়ে রাখবে। এবং এটাই হচ্ছে ওনার থিওরির মেন পয়েন্ট, যে উনি বলেছিলেন আলটিমেটলি সবকিছুকে নেচার সেল, যেটাকে আগে লোকে বা এখনো মানুষ বলেন ভগবান, উনি সেটাকে প্রকৃতি বললেন, যে যার মধ্যে এই ভালো কোয়ালিটি গুলো রয়েছে তাদেরকে প্রকৃতি টিকিয়ে রাখবে। সেটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, অর্থাৎ নেচার তাকে সিলেক্ট করবে যে তুমি থাকো ভাই, আপনি থাকছেন বস। তাহলে সেটা কে বলবে? নেচার বলবে। কেন বলবে? যাদের মধ্যে ভালো প্রকরণগুলো রয়েছে। এইটাকেই অন্য একজন সায়েন্টিস্ট স্পেন্সার, উনি এটাকে যোগ্যতমের উদ্বর্তন বললেন। অর্থাৎ যে সব, একই কথা, মানে নেচার কাকে সিলেক্ট করবে? যে সব থেকে যোগ্য, অর্থাৎ যে সার্ভাইভাল অফ দা, কে সার্ভাইভ করবে? যে সব থেকে ফিট, যে ফিটেস্ট, অর্থাৎ যে সব থেকে যোগ্য সে টিকে যাবে, যেটা স্পেন্সার বলেছিল। এবং এইভাবে আলটিমেটলি যারা টিকে যাবে তারাই নতুন প্রজাতি তৈরি করবেন, যেটা ল্যামার্কো বলেছিলেন যে আলটিমেটলি নতুন প্রজাতি তৈরি হবে, ডারউইনও বললেন নতুন প্রজাতি তৈরি হবে। বাট ডারউইনের থিওরিতে 2-3টে জায়গাতে আমার আপত্তি আছে, তোদেরও মনে হয় এখন শোনার পরে তোদেরও আপত্তি মনে হলো। সেটা হচ্ছে হঠাৎ করে এই প্রকরণ এটা এলো কোত্থেকে, এইটা একটা কনফিউশন। হঠাৎ করে একটা ভালো গুণ কোথা থেকে এলো? প্রকরণের উৎপত্তি কিভাবে হলো? হঠাৎ করে একজন জন্মাচ্ছে, তার বাবা ক্রিকেট খেলতে পারতো না, সে দারুণ ক্রিকেট খেলছে, এটা হচ্ছে কিভাবে? এটার ব্যাখ্যা নেই। 2, বংশানুসরণ যে হয় বললো, সেটারও ব্যাখ্যা নেই। সব থেকে বড় কথা, ডারউইনের থিওরি যেটা মেন ড্রব্যাক, যেটা উনি একদমই বলতে পারেননি, সেটা হচ্ছে যে একটা কনসেপ্ট রয়েছে যেটাকে আমরা বলি মিউটেশন।
যেটাকে আমরা বলি মিউটেশন, যার বাংলা হচ্ছে পরিব্যক্তি। পরিব্যক্তি বা মিউটেশন কথাটার মানে হচ্ছে একটা হঠাৎ পরিবর্তন। এরকম হয়, যেরকম আমি বললাম যে একটা মানুষ, তার বাঁচার কথা 80 বছর ডারউইনের থিওরি অনুযায়ী, সেটা উনি বলছেন যে তিনি ফিট, তার মারা যাওয়ার কথাই নয়, হঠাৎ করে তার ক্যান্সার হয়ে গেল এবং সে মারা গেল। অ্যাক্সিডেন্টের কথা বলছি না, সেটা তো বাদ দে, কিন্তু তার তো মারা যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে তার ক্যান্সার হলো, মারা গেল। ক্যান্সারটা হলো কেন? তার জেনেটিক, তার মানে তার জিনের মধ্যে একটা হঠাৎ পরিবর্তন এলো, দ্যাট ইজ মিউটেশন। তাই মিউটেশন কিন্তু অনেক সময় পরিবর্তন আনে এই পৃথিবীতে। হঠাৎ করে একটা সাডেন পরিবর্তন এলো, হঠাৎ করে একটা এমন কিছু একটা ঘটলো যে পুরো জেনেটিক্সটাই পাল্টে গেল এবং হঠাৎ করে একটা প্রজাতি অবলুপ্ত হয়ে গেল। আমরা কেউ জানি না ডাইনোসর কেন অবলুপ্ত হয়েছে, কিভাবে অবলুপ্ত হয়েছে, তা নিয়ে বহু থিওরি রয়েছে। হতে পারে যে একটা মিউটেশন হয়েছিল ডাইনোসরদের যে জিন, তার মধ্যে হঠাৎ করে এমন একটা মিউটেশন হয় যার ফলে ডাইনোসর পুরো অবলুপ্ত হয়ে গেছিল। তার মানে এই হঠাৎ পরিবর্তনের একটা কনসেপ্ট কিন্তু এক্সিস্ট করে, যেটাকে আমরা মিউটেশন বা পরিব্যক্তি বলি। বাট মিউটেশন বা পরিব্যক্তির কোনো ব্যাখ্যা এই ডারউইনের থিওরির মধ্যে ছিল না, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর ড্রব্যাক। কারণ ডারউইন বলেছিলেন চেঞ্জেস হবে, আস্তে আস্তে চেঞ্জ হবে, ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে, এবং যখন চেঞ্জ হবে তখন সেটা আবার পরবর্তী বংশে এগোতে থাকবে, এইভাবেই চলবে। কিন্তু দুনিয়া এইভাবে চলে না, হঠাৎ করে পরিবর্তন হয়, অনেক কিছু হয় সাডেন। লোকে হঠাৎ করে লটারি পায়, হঠাৎ করে সে রাতারাতি কোটিপতি হয়ে যায়, রাতারাতি আবার একটা একদম মানে রাজপ্রাসাদে থাকা লোক মাটিতে নেমে আসে। অর্থাৎ পৃথিবীতে সবকিছু যে ওরকম আস্তে আস্তে ধীরে ধীরে চলে তা নয়। হঠাৎ পরিবর্তনকে আমরা মিউটেশন বা পরিব্যক্তি বলি, তার কোনো ব্যাখ্যা ডারউইনের থিওরিতে ছিল না। তো এইটার সাথে সাথে আমরা দুজন যে বিজ্ঞানী ল্যামার্ক এবং ডারউইন, ওনারা যে থিওরিটা দিয়েছিলেন সেইটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। তো আমার মনে হয় এখনো অব্দি যারা ক্লাস শুনছি ইন্টারেস্ট পাচ্ছিস, কারণ তোকে এমনি পড়ে দাগায় না, জীবন বিজ্ঞান বেশিরভাগ জায়গায় আমি দেখি দাগিয়ে দেয় যে এটা পড়তে হবে, এটা পড়তে। বাট পড়াশুনো যদি করতেই হয়, যদি করতেই হয় পড়াশুনো, তাহলে ভাই ইন্টারেস্ট নেওয়া উচিত, মজা পাওয়া উচিত। এই যে আমি পড়াচ্ছি, দেখ তোরা বুঝতে পারছিস যে আমি মজা পাচ্ছি, বলতেও মজা পাচ্ছি, তো সেটা যদি আমি মজা না পাই তাহলে আর পড়িয়ে বা পড়ে কোনো লাভ নেই। নম্বর টম্বর তো পরেও দেখা যাবে। তো যাই হোক, এরপরে এগুলো তো থিওরি ওনারা দিয়েছিলেন, কিন্তু প্রমাণ কি যে আদৌ চেঞ্জ যে হচ্ছে, তার চেঞ্জ তো হয়েছে ভাই, সেটা তো আমরা কিভাবে জানতে পারবো, কিভাবে জানতে পারি? এই যে আমি বললাম যে আমরা আগে আদিম মানুষ ছিলাম, আজকে এরকম, কে কে বললো তোকে এটা? কি প্রমাণ? তুই দেখেছিস আদিম মানুষ? তোর বাবা দেখেছে? তোর ঠাকুরদা দেখেছে? কেউ দেখেছে? তোকে যে পড়াচ্ছে সে দেখেছে? আমি দেখেছি? তাহলে আমি কথাটা কি করে বললাম যে আগে আমরা গুহার মধ্যে থাকতাম, আদিম মানুষ ছিলাম, লোমশ গা, ঝুঁকে হাঁটতাম, এখন এইভাবে দাঁড়িয়ে রয়েছি? আগে যে আমরা ওরকম ছিলাম তার প্রমাণ কি? অর্থাৎ এই যে এভলিউশন হয়েছে, অভিব্যক্তি হয়েছে, তার প্রমাণটা কি ভাই? সব থেকে বেস্ট প্রমাণ হচ্ছে ফসিলস, জীবাশ্ম খুঁজে পাবো আমরা। জীবাশ্ম যদি আমরা একবার পাই, জীবাশ্ম যদি আমরা একবার পাই, জীবাশ্ম যদি আমরা একবার পাই, তাহলেই আমরা বুঝে যাবো জীবাশ্ম মানে কি। জীবাশ্ম মানে একটা ছাপ। মানে আমাদের যে আদিম মানুষ যারা ছিল, যারা বহু বছর আগে, হয়তো 1 কোটি বছর আগে ছিল, তাহলে 1 কোটি বছর আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিল তারা তো মারা গেছে। তো মারা যাওয়ার পরে তারা মাটিতে মিশে গেছে। সেই মাটির ওপর প্রচুর লেয়ার, মানে ধর একটা মাটি, সেইখানে সে মারা গেছে, এটা তার ডেড বডি, মারা গেছে। এবার এই ডেড বডি তো আর বেশিক্ষণ থাকে না, এটা মিশিয়ে যাবে, পুরো মিশে যাবে। এবার তার উপরে মাটির আরো স্তর পড়েছে 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 পড়েছে, এরকম ভাবে হতে থেকেছে থেকেছে থেকেছে, এরকম করে করে আজকে হয়তো আমি দাঁড়িয়ে আছি এখানে 2025। তো আমি যখন মাটি খুঁড়বো, খুঁড়ে আমি এই যে মাটিটা, যেটা আমি কতটা ঢুকলাম, এই মাটিটা দেখে কিন্তু আমি টাইমটাকে ক্যালকুলেট করতে পারবো। সেইটা আমার কাছে সেই সেই ক্যালকুলেশনটা আমি অলরেডি, বিজ্ঞান সেই অবধি পৌঁছে গেছে, আমি কতটা ঢুকলাম এবং এই মাটি দেখে এইটা যে কত সাল হতে পারে সেটাকে আমি বুঝতে পারবো। এবং এই মাটির ওপর আমি কিচ্ছু পাবো না, কোনো হাড় মাংস কিছু নেই, আর 1 কোটি বছর আগের কিচ্ছু নেই, সব মিশে গেছে। কিন্তু তার একটা ছাপ, তার একটা ছাপ ওই মাটিটাতে আমি পাবো। সেই ছাপটা দিয়ে আমি তার 3D ডিজাইন করব, এবং 3D ডিজাইন করে আমি ডেভেলপ করব যে কেমন দেখতে ছিল, এবং সেইটা থেকে আমি আন্দাজ করব যে অ্যাকচুয়ালি মানুষ আজ থেকে 1 কোটি বছর আগে কেমন দেখতে ছিল, যাদেরকে আমরা হয়তো
রামাপিথিকাস বলি, ড্রায়োপিথিকাস বলি, কিংবা পরবর্তীকালে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, এই যে সমস্ত অস্ট্রালোপিথিকাস, এই যে সমস্ত মানুষদের পূর্বপুরুষ যারা ছিল, আমরা এইভাবেই ফসিলস দেখে তাদেরকে আইডেন্টিফাই করেছি। বাট যদি আমরা একবার জীবাশ্ম পেয়ে যাই, তাহলে দিস ইজ দ্য বেস্ট এভিডেন্স। মানে আমি এর থেকে আর ভালো প্রমাণ কিছু আর নেই যে আমি একটা ছাপ পেলাম, তাহলে মানুষ আগে এরকম দেখতে ছিল, এখন আমি এরকম দেখতে, তার মানে কি? এভলিউশন হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে জীবাশ্ম যে স্টাডিটাকে আমরা বলি প্যালিনেটোলজি, এই স্টাডি নিয়ে অনেকেই পড়াশোনা করেন এবং এইটা করে ওনারা জীবাশ্ম হচ্ছে ওয়ান অফ দা বেস্ট প্রমাণ। তাহলে এইটা হচ্ছে ওয়ান অফ দা, আমরা কি পড়ছি? প্রমাণ। কিসের প্রমাণ পড়ছি? এভলিউশনের প্রমাণ পড়ছি। এবং সব থেকে তার বিভৎস বড় প্রমাণ হচ্ছে জীবাশ্ম। একই রকম ভাবে আমরা, যেটা তোদের সিলেবাসে রয়েছে, যে জীবাশ্মর পরিবর্তন তোদেরকে পড়তে হয়, অর্থাৎ যার পরিবর্তন তোদেরকে পড়তে হয়, মানুষেরটা তোদের সিলেবাসে নেই, যে আমি বললাম না, এটা তোরা পরবর্তীকালে গিয়ে যখন যদি নিটের জন্য পড়িস বা বায়োলজি নিয়ে যদি পড়িস বা আমার কাছে পড়িস বা না পড়িস, তখন আমি পড়াবো যে মানুষের বিবর্তন। সেখানে প্রথমে ড্রায়োপিথিকাস, তারপর রামাপিথিকাস, তারপরে সেখান থেকে অস্ট্রালোপিথিকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, নিয়েন্ডারথাল, সেখান থেকে হোমো স্যাপিয়েন্স হয়ে আমরা আজকের দিনে এসেছি। তো এইটা আমরা ক্লাস টুয়েলভে পড়বো। তো যাই হোক, তোদেরকে এখানে ঘোড়ার পড়তে হয়, যে ঘোড়ার কিভাবে এভলিউশন হলো। এবং যেটা তোরা দেখতে পাচ্ছিস যে পরপর ঘোড়া ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। তো এইটা মোটামুটি আজ থেকে 55 মিলিয়ন বছর আগে ছিল। 55 মিলিয়ন। আচ্ছা, মিলিয়ন মানে আবার তোকে বলে দিই, 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। তাহলে 1 মিলিয়ন মানে 10 লাখ, মানে এটা 5.5 কোটি। এখান থেকে এটা 40 মিলিয়ন বছর আগে ছিল মেসোহিপ্পাস। তারপরে 25 মিলিয়ন বছর আগে ছিল হচ্ছে তোর মেরিচিপ্পাস। 10 মিলিয়ন বছর আগে ছিল প্লায়োহিপ্পাস। এবং 1 মিলিয়ন মানে 10 লাখ বছর আগে এসে আধুনিক ঘোড়া ইকুয়াস। তাহলে দেখতে পাচ্ছিস যে ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস, এইভাবে ঘোড়ার এভলিউশনের, এইভাবে ঘোড়ার পরিবর্তন হয়েছে। তাহলে কি পরিবর্তন হয়েছে তোদের পরীক্ষায় আসে, দেখতেই পাচ্ছিস যে ঘোড়ার আকার এবং উচ্চতাতে লম্বা হয়েছে, চেহারাতেও বড় হয়েছে এবং উচ্চতাতেও বড় হয়েছে। 2 নম্বর, তোরা যদি খুব ভালো করে খেয়াল করে দেখিস, তাহলে আগে ঘোড়ার আঙুল ছিল, কিন্তু দেখ একটা শুধুমাত্র আঙুল, সেইটা শুধুমাত্র রয়ে গেছে, আর বাকি যেগুলো পার্শ্ব আঙুল যেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে ছোট হয়ে ওপরে উঠে গেছে। অর্থাৎ পার্শ্ব আঙুলগুলোর ছোট হয়ে গেছে এবং শুধুমাত্র 3 নম্বর যে আঙুলটা ছিল, সেটাই এখনকার দিনে খুঁড়ে রূপান্তরিত হয়েছে, যেটার সাহায্যে ঘোড়া দৌড়াতে সাহায্য করে। এবং যত ঘোড়া বড় হয়েছে, ঘোড়ার মাথার ক্যাপাসিটিটাও কিন্তু বড় হয়েছে, ব্রেনটাও বড় হয়েছে। অর্থাৎ ঘোড়া কিন্তু বুদ্ধিমান হয়েছে। মানে এই ঘোড়ার থেকে এই ঘোড়া কিন্তু বেশি বুদ্ধিমান। ঠিক আছে, বলা যায় না আরো কোনোদিন আরো বেশি বুদ্ধিমান হয়ে গেল, তখন হয়তো দেখা গেল মানুষকে ভোগে পাঠিয়ে দিল। কারণ মানুষও একসময় কথা বলতে পারতো না ভাই, কিছুই করতে পারতো না, তখন মানুষের থেকে ঘোড়া অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপরে মানুষ এত ডেভেলপ করে গেল কি করে? ব্রেন, ল্যামার্ক অনুযায়ী যে মানুষ চেয়েছিল, মানুষের চাহিদা অনুযায়ী ব্রেন ডেভেলপ করেছে। তো যাই হোক, যেটা ঘোড়ার এখনো অব্দি সেই পর্যায়ে যায়নি, বাট ইউহিপ্পাস থেকে ইকুয়াসের বুদ্ধি অনেক বেশি, তো ব্রেনের ক্যাপাসিটিও বেড়েছে। তাহলে এইটা হচ্ছে ঘোড়ার পরিবর্তন যেটা হয়েছে, যে ঘোড়া আকারে বড় হয়েছে, উচ্চতায় বড় হয়েছে। ঘোড়ার যে পার্শ্ব আঙুল সেগুলোর ক্ষয় হয়েছে, শুধু 3 নম্বর আঙুলটা খুঁড় হিসাবে রয়ে গেছে। এবং ঘোড়ার মস্তিষ্কের ক্যাপাসিটিটাও বেড়েছে। তো এইটা হচ্ছে ঘোড়ার, এবং এই অর্ডারটা তোরা মনে রাখিস, সবার আগে এসেছিল ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস, ইকুয়াস। তাহলে আধুনিক ঘোড়া হচ্ছে ইকুয়াস, আর সবার আগে এসেছিল ইউহিপ্পাস। এবং এই অর্ডারটা চাইলে তোরা মনে রেখে দিস, ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লায়োহিপ্পাস এবং ইকুয়াস। যেটা খুব ইম্পর্টেন্ট, তারপরে আসে যে কিছু অঙ্গের কিছু মিল এবং অমিল দেখে আমরা বুঝতে পারি যে চেঞ্জেস হয়েছে, এভলিউশন হয়েছে। কিরকম? যেরকম আমরা যদি তিমির ফ্লিপার দেখি, তিমি মাছ বা ডলফিনের ফ্লিপার, যেটা সাহায্যে ওরা কি করে? ওরা সাঁতার কাটে। আমরা যদি বাদুড়ের ডানা দেখি, তাহলে ওরা ওড়ে। মানুষের হাত দিয়ে মানুষ লেখে, আর চিতাবাঘ বা বিড়ালের সামনের পা দিয়ে ওরা দৌড়ায়।
মানুষের হাত, বিড়ালের সামনের পা, বাদুড়ের ডানা, তিমির ফ্লিপার, প্রত্যেকটা দেখতে আলাদা আলাদা। তিমি মাছের ফ্লিপারকে একরকম দেখতে, বাদুড়ের ডানাকে একরকম দেখতে, মানুষের হাতকে একরকম দেখতে, চিতাবাঘের সামনের পাকে একরকম দেখতে। কিন্তু আমি যখন এদের ভিতরে ঢুকে এদের হাড়গুলোকে দেখি, তাহলে এদের হাড়ের স্ট্রাকচার ইজ এক্স্যাক্টলি সেম। অর্থাৎ এদের গঠন, এদের গঠন, এদের অন্তর্গঠন সেম, কিন্তু এরা আলাদা আলাদা হয়েছে। কেন আলাদা আলাদা হলো? কারণ তিমি মাছ জলে থাকে, ওখানে ওদের সাঁতার কাটতে হবে। বাদুর গাছে থাকে, ওদেরকে উঠতে হবে। চিতাবাঘ বনে থাকে, ওদেরকে দৌড়াতে হবে। মানুষ সফিস্টিকেটেড কাজ করে, তাই মানুষের দৌড়ানোর প্রয়োজন নেই। মানুষ শখে দৌড়ায়, মানুষ তাই হাতের সাহায্যে লেখে। তো তার মানে ওদের গঠন সেম হলেও ওদের কাজের জন্য হোক বা ওদের চরিত্রের জন্য হোক, ওদের বাইরের যে স্ট্রাকচার, ওদের যে বহির্গঠন, ওদের যে বহির্গঠন সেইটা আলাদা আলাদা হয়ে গেছে। এই ধরনের অঙ্গগুলোকে আমরা বলি সমসংস্থ অঙ্গ, যেখানে অন্তর্গঠনটা এক কিন্তু বহির্গঠনটা আলাদা আলাদা। তাই তোরা পরীক্ষা দিলেই তোরা বুঝে যাবি, দুটো জিনিস যদি দেখি, যখনই দেবে পরীক্ষায় প্রশ্ন, তুই ভাববি দুটোকে একরকম দেখতে না আলাদা দেখতে। যদি আলাদা দেখতে হয় তাহলে অবভিয়াসলি সেটা সমসংস্থ অঙ্গের কথা বলছে। উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি ফণী মনসার পর্ণকাণ্ড দেখি বা আলুর স্থিতকাণ্ড দেখি, এদেরও সেম জায়গা থেকে এদের উৎপত্তি। অর্থাৎ এদের উৎপত্তি, সমসমস্ত অঙ্গের উৎপত্তি এবং অন্তর্গঠন এটা এক, বাট এদের কাজ এবং বাহ্যিক গঠন, কাজ এবং বাহ্যিক গঠন সেটা আলাদা। ফণী মনসার পর্ণকাণ্ড এবং আলুর স্থিতকাণ্ড সেম, বাইরে থেকে দেখ দুটো আলাদা, এটা পর্ণকাণ্ড, এটা স্থিতকাণ্ড, আলাদা রকম দেখতে, বাট এরা এদের উৎপত্তি সেম। একই রকম ভাবে আমি যদি ঝুমকলতার আকর্ষ দেখি, আকর্ষ মানে এরকম টাইপের একটা জিনিস। আর আমি যদি বেল গাছের কাঁটা দেখি, কাঁটা, তাহলে কাঁটার আকর্ষকে আলাদা আলাদা দেখতে, বাট দুটোই সেম জায়গা থেকে তৈরি হচ্ছে। তার মানে এই সমস্ত যে উদাহরণগুলো আমি দিলাম, এরা সবাই সমসমস্থ অঙ্গের উদাহরণ। এবং এটা প্রমাণ করে যে আমরা, এটা কি প্রমাণ করে বলতো, যে আমরা সবাই একটা কোনো জায়গা থেকে তৈরি হয়েছি এবং পরবর্তীকালে এক একজন এক এক রকম জায়গায় থাকার জন্য বা এক একজনের সিচুয়েশন এক এক রকম হওয়ার জন্য তাদের মধ্যে পরিবর্তন হয়েছে। অর্থাৎ এই যে জিনিসটা, যেখানে এই গঠন সেম, উৎপত্তি সেম, কিন্তু কাজ আলাদা আলাদা, এই যে এই ধরনের যে অভিব্যক্তি, এই ধরনের যে পরিবর্তন, সেটাকে আমরা অপসারী অভিব্যক্তি বলি। এইটাকে আমরা অপসারী অভিব্যক্তি বলি, যেখানে গঠন সেম, উৎপত্তি সেম, কিন্তু বাহ্যিক গঠন এবং কাজ আলাদা আলাদা। এটাকে আমরা অপসারী অভিব্যক্তি, ইংরাজিতে খুব ইজি মনে রাখা, ডাইভার্জেন্ট এভলিউশন বলি, যেহেতু ডাইভার্জ করে যাচ্ছে, ডাইভার্জ করে যাচ্ছে। এর ঠিক উল্টোটা হচ্ছে অ্যানালোগাস। অ্যানালোগাস মানে হচ্ছে সমবৃত্তীয়, সমবৃত্তীয় অঙ্গ। এখানে আবার কি, এখানে ধর যেরকম আগেরটা বললাম যে দুজন আলাদা আলাদা থাকার জায়গায় থাকার জন্য তাদের মধ্যে আলাদা পরিবর্তন হয়েছে, বাট ওদের অরিজিন সেম ছিল, বাট যেহেতু ওরা আলাদা আলাদা জায়গায় থাকে, কেউ ওড়ে কেউ দৌড়ায়, এটা সমসমস্ত। সমবৃত্তীয় কি, এখানে দুটো আলাদা প্রজাতির জিনিস রয়েছে কিন্তু ওরা থাকে এক জায়গায়। ধর বাদুড়ও গাছে ঝোলে, গাছে থাকে ওড়ে, একটা নর্মাল ধর প্রজাপতি বা পাখি, সেও গাছে থাকে, তাকেও উড়তে হয়। তাহলে একটা পাখি সেও গাছে থাকে, তাকেও উঠতে হয়। বাদুড় সে গাছে থাকে, তাকেও উঠতে হয়। দুজনেরই ডানা প্রয়োজন, তাই দুজনেরই ডানা আছে, বাট দুটো ডানা এক নয়। বাট দুটো কি বাইরে থেকে দেখলে আমার মনে হবে ডানা, প্রজাপতিরও ডানা ওড়ে, বাদুড়েরও ডানা ওড়ে, পাখিরও ডানা ওড়ে, বাট তিনজন তিনটে প্রজাতি। পাখি এবস, প্রজাপতি আর্থ্রোপোডা, বাদুড় ম্যামেলস। অর্থাৎ এরা প্রত্যেকে আলাদা, অর্থাৎ এদের উৎপত্তি সব আলাদা আলাদা, কিন্তু এরা এক জায়গায় থাকে বলে বা এরা একই রকম কাজ করে বলে এদের যেটা বাহ্যিক গঠন, এদের যেটা বাহ্যিক গঠন সেটা সেম বা এদের কাজটা সেম, বাট এদের
অন্তর্গঠন, এদের অন্তর্গঠন এবং উৎপত্তি আলাদা, এদের অন্তর্গঠন এবং উৎপত্তি আলাদা, বাট বাহ্যিক গঠন এবং কাজ সেম। যেরকম বললাম বাদুড়ের ডানা, পাখির ডানা, প্রজাপতির ডানা, তিনটের সাহায্যেই, তিনটের কাজে কি, তিনটের সাহায্যে এরা ওড়ে, বাট প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা দেখতে, প্রত্যেকটা স্ট্রাকচার ভিতরটা পুরো আলাদা। যেরকম মটর গাছের আকর্ষ, ঝুমকোলতার আকর্ষ, দুটোই আকর্ষ, দেখে তোর মনে হবে এক, কিন্তু একদমই নয়। মটর গাছের এটা পাতা থেকে তৈরি হয়, এটা শাখা থেকে তৈরি হয়। ঝুমকোলতার এটা শাখা থেকে তৈরি হয়, এটা পাতা থেকে তৈরি হয়। তাই দুটোর অরিজিন আলাদা, গঠন আলাদা, শুধু বাইরে থেকে একরকম দেখতে। এটাকে আমরা সমবৃত্তীয় অঙ্গ বলি। এবং এই ধরনের অভিব্যক্তি, এই ধরনের চেঞ্জ, যেখানে এক জায়গায় থাকার জন্য একই রকম পরিবর্তন হয়েছে, এইটাকে আমরা বলি, আমার বাংলাটা খুব গোলায়, আগেরটা অপসারী ছিল, তাই এটা হচ্ছে অভিসারী, এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি, এটা হচ্ছে অভিসারী অভিব্যক্তি। তাই সমস্ত আর সমবৃত্তীয়, এইটা নিয়ে তোদের বলার মানে আমার আমার মনে হয় আমি পুরো ক্লিয়ার করে দিলাম যে কি ব্যাপারটা সমস্ত আর সমবৃত্তীয়র ব্যাপারটা কি, সেটা মনে হয় পুরোপুরি তোদের কাছে ক্লিয়ার। যে এক আলাদা জায়গায় থাকার জন্য একই জিনিসের আলাদা আলাদা রকম দেখতে হয়ে গেছে, অর্থাৎ এদের উৎপত্তি এবং অন্তর্গঠন এক, বাট সমবৃত্তীয়দের আলাদা, বাট এদের বাহ্যিক গঠন এবং কাজ এটা আলাদা, আর এখানে এটা এক। তাই এটা হচ্ছে অপসারী অভিব্যক্তি, আর এটা হচ্ছে অভিসারী। অভিসারী মানে হচ্ছে কনভার্জেন্ট, যেখানে কনভার্জ করছে, কনভার্জেন্ট মানে কনভার্জ করছে, অর্থাৎ উৎপত্তি আলাদা আলাদা, কাজ সেম করছে, কনভার্জ করে যাচ্ছে, কনভার্জেন্ট। আর এটা অপসারী মানে এদের উৎপত্তি এক কিন্তু এরা কাজ আলাদা আলাদা করছে, ডাইভার্জ করে যাচ্ছে, ডাইভার্জেন্ট। আরো কিছু প্রমাণ আছে যে চেঞ্জেস হয়েছে, পরিবর্তন যে হয়েছে সেটার প্রমাণ কিছু আরো আছে। যেরকম নিষ্ক্রিয় অঙ্গ, এটা কিন্তু আবার কিছুটা ল্যামার্কের কথা মনে করায়। ল্যামার্ক যেটা বলেছিলেন যে অব্যবহার, অব্যবহার, আমরা আগে কাঁচা জিনিসপত্র খেতাম, আমরা আগে কাঁচা জিনিসপত্র খেতাম না, রান্না করে খেতাম না। তখন আমাদের একটা জিনিস ছিল যার নাম হচ্ছে, এটা আমাদের বৃহদন্ত্র, এটা আমাদের বৃহদন্ত্র, বৃহদন্ত্রের এই জায়গাটার নাম হচ্ছে সিকাম। তো সিকামের এখানে একটা জিনিস ছিল যেটা আমাদের সেই সময় কাজে লাগতো, কিন্তু এখন আমরা যেহেতু কাঁচা জিনিস খাই না তাই আর লাগে না, তাই এটা এখন ছোট হতে হতে অকার্যকরী হয়ে গেছে। এটার নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। তাহলে এই যে অ্যাপেন্ডিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে আমার একটা নিষ্ক্রিয় অঙ্গ, যেটা এখন আমার আর কাজে লাগে না, যেটা সিকামের ওখানে রয়েছে অ্যাপেন্ডিক্স। তার মানে এটা প্রমাণ করছে কি একসময় অ্যাপেন্ডিক্স কাজে লাগতো, এখন লাগছে না, মানে একটা এভলিউশন হয়েছে, একটা পরিবর্তন হয়েছে। একই রকম ভাবে চোখের এই যে জায়গাটা, এই যে লাল রঙের জায়গাটা, নিকটেটিং পর্দা, আগে যারা স্পেশালি যারা জলের মধ্যে থাকে তাদের এগুলো কিছুটা কাজে লাগে, বাট আমাদের এটা কোনো কাজে লাগার জিনিস নয়। তো আমাদের চোখের এখানে এই যে জিনিসটা রয়েছে এইটা হচ্ছে নিকটেটিং পর্দা, সেটাও আমাদের কোনো কাজে লাগে না। কিংবা আমাদের যে শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার লাস্টে একটা হাড় রয়েছে, শিরদাঁড়ার এরকম শিরদাঁড়া যেটা রয়েছে, শিরদাঁড়ার লাস্টে একটা হাড় রয়েছে, যে হাড়টার নাম হচ্ছে কক্সিক্স। এই হাড়টাও আগে কাজে লাগতো, এখন আমাদের আর কোনো কাজে লাগে না। তাই এই যে বক্স করা যে জিনিসগুলো আমি লিখলাম, এগুলো সব হচ্ছে এক একটা নিষ্ক্রিয় অঙ্গ, মানে এখন আর কাজে লাগে না, এখন এটা ক্ষয়ে ক্ষয়ে ছোট হয়ে গেছে। বাট এটাই দেখায় যে এটার একটা পরিবর্তন হয়েছে, মানে আমাদের যে এভলিউশন হয়েছে সেটার প্রমাণ হচ্ছে এগুলোই। একই রকম ভাবে এই ভ্রূণের তুলনা করে, এইটা হেকেলের দেওয়া, হেকেল নামের একজন বিজ্ঞানী এটা দিয়েছিলেন, এবং উনি যেটার উপর দেখিয়েছিলেন যে আমাদের যেটা একটা গলবিলীয় যন্ত্র রয়েছে, একটা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস রয়েছে, ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস। উনি কি বলেছিলেন যে আমরা যদি সবার ভ্রূণের তুলনা করি, মানে মাছের ভ্রূণ, সরীসৃপের ভ্রূণ, পাখির ভ্রূণ এবং মানুষের ভ্রূণ, মানে মায়ের পেটে যখন থাকে, একটা মাছ যখন মায়ের পেটে থাকে, একটা সাপ যখন মায়ের পেটে থাকে, পাখি যখন একটা মায়ের পেটে থাকে, আর মানুষ যখন মায়ের পেটে থাকে, যদিও মাছ সবসময় মায়ের পেটে থাকে না, মাছ বাইরেই বড় হয়, যাই হোক, যখন আমরা ভ্রূণ অবস্থায় থাকি তখন
প্রত্যেকের মধ্যেই এই গলবিলীয় যন্ত্র দেখতে পাওয়া যায়। এই গলবিলীয় যন্ত্রটা কিভাবে তৈরি? গলবিলীয় ফুলকা আমরা বলি ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। আমরা কি বলি? ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। এইটা সবার মধ্যেই দেখতে পাওয়া যায় এবং পরবর্তীকালে সেটা আর দেখতে পাওয়া যায় না, আমাদের মধ্যে এখন আর নেই, মানুষের মধ্যে এখন আর এটা নেই, মাছের এদের মধ্যে থেকে যায়। তাহলে এটা থেকে যায় কিন্তু মাছেদের মধ্যে, মানে এই যে জিনিসটা এটা মাছেদের মধ্যে পরেও থেকে যায়, বাট মানুষের মধ্যে আর থাকে না, কিন্তু যখন আমরা ভ্রূণ ছিলাম আমাদের মধ্যে এটা ছিল। এই থিওরিটা দেয় হেকেল এবং এটা থেকে ওনারা বলেন যে এটার মানে কি, যে আমরা যখন ভ্রূণ ছিলাম, আমি মানুষের ভ্রূণ, মাছের ভ্রূণ, সাপের ভ্রূণ সবাই একরকম দেখতে, তার মানেই বোঝাচ্ছে যে আমরা সবাই কোনো একটা জায়গা থেকে আমাদের সৃষ্টি, অর্থাৎ এভলিউশনটা, এবং তারপরে আমরা আলাদা আলাদা হয়ে গেছি, আমাদের মধ্যে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এভলিউশনকে প্রমাণ করছে। বাট এই থিওরিটা কিন্তু ঠিক নয়। কেন ঠিক নয় এটা তোদের বইতে লেখা নেই, তার কারণ হেকেল এই ছবিটা উনি এঁকেছিলেন নিজের মতো করে, যা খুশি করেছিলেন, এমন এঁকেছিলেন যাতে লোকের আরো বেশি করে মনে হয় যে ভ্রূণটা, হ্যাঁ হ্যাঁ সবকটা ভ্রূণ, একদমই এরকম নয়, প্রত্যেকের ভ্রূণ আলাদা আলাদা হয়। এইটা যে খুব একটা কাজের থিওরি তা নয়, মানে এর আগের থিওরিগুলো ভালো, মানে সমসমস্ত সমবৃত্তীয় ভালো, নিষ্ক্রিয় অঙ্গ ভালো, আর বেস্ট অফ ফসিলস, বাট এইটা অতটা কাজের থিওরি নয়। তাই হেকেলের থিওরি কিন্তু এখন কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছে। তবু এটা তোদের সিলেবাসে যেহেতু এখনো রয়েছে, কেন রয়েছে জানি না, সেই জন্য আমিও বললাম যে গলবিলীয় ফুলকা ছিদ্র দিয়ে আমরা এই তুলনাটা করি। একই রকম ভাবে আমরা যদি প্রত্যেকের হৃৎপিণ্ড দেখি, মাছের হৃৎপিণ্ড, ব্যাঙের হৃৎপিণ্ড, সাপের হৃৎপিণ্ড এবং আমাদের হৃৎপিণ্ড, তাহলে আমরা দেখব যে মাছের হৃৎপিণ্ডে দেখব একটা অলিন্দ একটা নিলয়, একটা অলিন্দ একটা নিলয়। তো রক্ত ঢোকে, রক্ত বেরিয়ে যায়, পুরো দূষিত, সবটাই দূষিত। দূষিত মানে মিশ্র ব্লাড, মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোই একসাথে থাকে এবং ঢুকে বেরিয়ে যায়। আমি যদি ব্যাঙের দেখি তাহলে ব্যাঙের দুটো অলিন্দ একটা নিলয়, দুটো অলিন্দ একটা নিলয়। আমি যদি সরীসৃপের দেখি তাহলে সরীসৃপের আবার 3.5খানা মতো, এবং আমি যদি পাখি দেখি, পাখি স্তন্যপায়ী, তাহলে তাদের মধ্যে 4টে রয়েছে। তো একদম এদিকে অক্সিজেন যুক্ত রক্ত যায়, এদিক থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যায়। এখানে এখানে ঢোকে এদিকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এখানে ঢোকে অক্সিজেন যুক্ত রক্ত, কিন্তু এখান থেকে আলটিমেটলি বেরোয় হচ্ছে মিশ্র ব্লাড। তার মানে আমি যতদূর বুঝলাম যে মাছ থেকে শুরু করে ব্যাঙ হয়ে সরীসৃপ হয়ে আমরা যত এগিয়েছি, হৃৎপিণ্ডর ওভারঅল স্ট্রাকচার সেম, অলিন্দ নিলয়, রক্ত ঢুকছে রক্ত বেরোচ্ছে, কনসেপ্টটা সেম, কিন্তু এটা আস্তে আস্তে জটিল হয়েছে। তার মানেই এটা দেখাচ্ছে যে আমরা উৎপত্তি আমাদের এক জায়গা থেকে, কিন্তু আমাদের মধ্যে চেঞ্জেস এসছে, পরিবর্তন এসছে, এভলিউশন আমাদের মধ্যে হয়েছে। এভলিউশন মানে কি? পরিবর্তন, অর্থাৎ পরিবর্তন হয়েছে কারণ আস্তে আস্তে অঙ্গগুলো জটিল হতে থেকেছে, আস্তে আস্তে অঙ্গগুলো জটিল হতে থেকেছে। তো সেটাও হৃৎপিণ্ডের একটা তুলনামূলক যে ব্যাপারটা রয়েছে। তো এইটার সাথে সাথে আমরা এভলিউশন অভিব্যক্তিটা আমরা পড়ে ফেললাম। আমি লাস্টে বলেছি 3 মিনিটে পড়াবো। আমি এত ভালো করে বলছি কেন? কারণ আমি মজা পাচ্ছি এবং তোদেরও মনে হয় শুধু মুখস্থ না করে, শুধু না দাগিয়ে বোঝা উচিত। তো লাস্টে আমি 3 মিনিটেও পড়িয়ে দিতে পারি, সেটা তোদেরকে দেখাবো, কারণ তোদেরকে আলটিমেটলি 3 মিনিটেই মনে রাখতে হবে যে চ্যাপ্টারটাকে, সেটা আমি করে দেবো। তবে তার আগে আমরা চ্যাপ্টারটাকে শেষ করি। তো আমরা পরিবর্তন, তার মানে কিভাবে উৎপত্তি কিভাবে হলো, পৃথিবীর উৎপত্তি, প্রাণের উৎপত্তি এবং তার পরিবর্তন কিভাবে হলো, সেই পরিবর্তনের সাপেক্ষে দুজনের মতবাদ দিলাম, ল্যামার্ক এবং ডারউইন, এবং বেশ কিছু প্রমাণ দিলাম, যেরকম জীবাশ্ম ঘটিত প্রমাণ, অঙ্গ সংস্থানগত প্রমাণ এবং নিষ্ক্রিয় অঙ্গ, হৃৎপিণ্ড, ভ্রূণ, এই সমস্ত প্রমাণগুলো দিলাম। এইবার সেকেন্ড পার্ট, পরিবর্তন মানুষের মধ্যে, যে শুধু মানুষ নয়, জীবের মধ্যে টিকে থাকার জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে, নাহলে সে টিকতে পারতো না, মরে যেত। সেইটাকেই আমরা বলি অ্যাডাপ্টেশন, অর্থাৎ আমরা অ্যাডাপ্ট করেছি, বাধ্য হয়েছি। আমরা যদি অ্যাডাপ্ট না করতাম আমরা মরে যেতাম। যেরকম যখন শীতকাল চলে আসে, তুই শীতকালে কি খালি গায়ে ঠান্ডা জলে স্নান করে রাস্তায় দৌড়াবি খালি গায়ে রাত্রিবেলা 9টার সময়? কোনোদিন করবি না। কেন করতি? তুই তো সোয়েটার পরেই রাত্রিবেলা বেরোবি ভাই। কেন? তুই তো খালি গায়েও বেরোতে পারতি। কেন? কারণ তুই জানিস, তুই যদি শীতকালের রাতে ঠান্ডা জল স্নান করে বেরোস, তাহলে তোর ইনফেকশন হয়ে, নিউমোনিয়া হয়ে তুই মৃত্যু হতে পারে, অর্থাৎ তুই এই পৃথিবী থেকে ভ্যানিশ হয়ে যেতে পারিস।
তাই সেটা যাতে না হয় সেই জন্য তুই অ্যাডাপ্ট করিস। তুই কি করিস, তুই সোয়েটার পরে নিস যাতে তোর ঠান্ডা না লাগে। এই অ্যাডাপ্টেশনটা তোর করতে, হয়তো তোর সোয়েটার পরতে ভালো লাগে না, তবুও তুই পড়ি। ছোটবেলায় মনে করে দেখ, তুই যখনই বেরোতিস তোর মা বাবা তোকে হনুমান টুপি পরাতো, তুই তো চাইতিস না হনুমান টুপি পরতে, তুই চাইতিস না। কেন চাইতিস না তুই জানিস, কারণ এরকম নয় যে হনুমান টুপি না পড়লে তুই হনুমান নোস। যাই হোক, তো হনুমান টুপি পড়তিস কেন, তোর মা বাবা তোকে হনুমান টুপি পরাতো কারণ জানতো যদি হনুমান টুপি তোকে না পরায় তাহলে তোর কানে, গলায়, মুখ দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকবে, তোর ভিতরে ইনফেকশন হবে, জ্বর সর্দি কাশি হবে, এবং হ্যাপাটা মা বাবাকেই পোহাতে হবে। তাই মা বাবাকে যাতে হ্যাপা না পোহাতে হয় সেই জন্য মা বাবা তোর ইচ্ছার বিরুদ্ধেই তোকে হনুমান টুপিটা পরিয়ে দিত। অর্থাৎ তুইও বাধ্য হয়ে পড়তিস, কারণ তুই যদি আবার হনুমান টুপিটা না পড়িস তাহলে সপাটে একটা হয়তো চর মেরে দিল তোকে। চটটাকে আবার অ্যাভয়েড করার জন্য তুই আবার হনুমান টুপি। অর্থাৎ আমরা সবাই অ্যাডাপ্ট করছি, অ্যাডাপ্টেশন হচ্ছে, পরিবর্তন আমরা বাধ্য, এছাড়া আমরা টিকতে পারবো না। তো সেরকম পরিবর্তনে কার কার পরিবর্তনের কথা পড়তে হয়, ক্যাকটাস। ক্যাকটাস আমরা সবাই জানি এরা হচ্ছে জেরোফাইট, অর্থাৎ এরা মরুভূমিতে থাকে, যেখানে কি নেই, মরুভূমিতে জল নেই। তাহলে জল যদি না থাকে, জল যদি না থাকে তাহলে জল বাঁচাতে হবে, জল বাঁচাতে হবে। জল কি করে বাঁচবে, জল বেরোয় কোথা থেকে, একটা গাছ জল বার করে কোথা দিয়ে, পাতা দিয়ে, পাতা দিয়ে বাষ্পমোচন হয়। এখন একে তো মরুভূমিতে জল নেই, মাটিতে জল নেই, তার মধ্যে যদি বাষ্পমোচন করতে থাকে তাহলে তো জল আরো শেষ হয়ে গেল। সেই জন্য এক তো হচ্ছে পাতার সংখ্যা খুব কম, মানে যতটা না হলেই নয় ততটাই, ততগুলোই পাতা রয়েছে। 2 নম্বর, যে কটা পাতা আছে সেগুলো আবার কাঁটাতে রূপান্তরিত হয়ে গেছে, কাঁটা থেকে আর বাষ্পমোচন হয় না, বরং কাঁটা এক তো বাষ্পমোচনটাকেও কম করে, বাষ্পমোচনটাকেও কম করে, প্লাস কাঁটা আত্মরক্ষাতেও সাহায্য করে। কারণ দেখ জল নেই, ঠিক আছে, তো যারা এইসব ওখানে যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কি কিছু খাবার না পেলে লাস্টে গাছটাই তো খেয়ে নেবে, কারণ গাছের মধ্যে কিছুটা জল আছে, সেই গাছটা খেয়ে নিয়েই তাদের, মানে মরুভূমির মধ্যে তো খাবার নেই, জল নেই, তাহলে ওখানে যে প্রাণীগুলো রয়েছে তারা বাঁচার জন্য কি করবে, গাছপালাগুলোকে খেয়ে নেবে। সেই জন্য গাছপালাগুলোকে দেখলো যে আমি একটা কাজ করি, আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাকে পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে দিই, তাহলে আমার এক ঢিলে দুই পাখি, এক বাষ্পমোচন হবে না বা একদম কম হয়ে যাবে, যাতে আমার জলকে আমি প্রিজার্ভ করতে পারবো, দুই আমাকে কেউ এসে খাবেও না, কারণ কাঁটার মধ্যে দিয়ে বাই চান্স একবার ভুল করবে কিন্তু বারবার এসে ওই কাঁটার মধ্যে জীব ঢোকাতে যাবে না। তো এটা হচ্ছে ক্যাকটাসের অ্যাডাপ্টেশন। মাছ, আমরা জানি মাছ ভাসে, মাছকে কখনো জলের গভীরে যেতে হয়, কখনো জলের ওপরে আসতে হয়। মাছ বিভিন্ন জায়গায় যায়, খাবার সংগ্রহ করার জন্য হোক, টিকে থাকার জন্য হোক, মাছ ওপর নিচ করে। তা মাছ ওপর নিচ কি করে করবে, আমরা কি জলের মধ্যে ওপর নিচ করতে পারবো, হ্যাঁ সাঁতরে ফাঁতরে করতে পারি, যেমন আমি সাঁতারটা জানি না, তো যাই হোক, কিন্তু মাছ ওপর নিচ করে। কি করে মাছ ওপর নিচ করে, অর্থাৎ মাছকে ভাসতে হয় এবং জলে উপর এবং নিচে যেতে হয়। কিভাবে এটা করে, আপেক্ষিক গুরুত্বকে পরিবর্তন করে এটা করে, আপেক্ষিক গুরুত্বর পরিবর্তন করে এই কাজটা মাছ করে। তো মাছের মধ্যে এই জিনিসটা রয়েছে, এটাকে আমরা পটকা বলি, এটাকে আমরা কি বলি, পটকা, ইংরাজিতে বলা হয় এয়ার ব্লাডার। তো এরকম একটা পটকা মাছের মধ্যে রয়েছে যার দুটো প্রকোষ্ঠ, এটা হচ্ছে অগ্র প্রকোষ্ঠ সামনে, আর এটা পিছনের দিকে পশ্চাৎ প্রকোষ্ঠ। তো অগ্র প্রকোষ্ঠে কে রয়েছে, রেড গ্রন্থি, এগুলো এমসিকিউ, যে অগ্র প্রকোষ্ঠে কে থাকে, রেড গ্রন্থি। তো রেড গ্রন্থি কি করে, এ গ্যাস তৈরি করে যার জন্য মাছ হালকা হয়ে যায় এবং মাছ ভেসে ওঠে। আর পশ্চাৎ প্রকোষ্ঠে রয়েছে রেটি মিরাবিলি, রেটি মিরাবিলি কি করে, সেই গ্যাসটা শোষণ করে, গ্যাস যখনই শোষণ করে তখনই সেটা মাছটা আবার ভারী হয়ে যায় এবং মাছ নিচে নেমে আসে। তাহলে কি হয় ব্যাপারটা, মাছ ভাসে বা ডোবে কিভাবে, পটকার থ্রুতে। তাহলে পটকার অগ্রপ্রকোষ্ঠে কে রয়েছে, রেড গ্রন্থি রয়েছে, গ্যাস তৈরি করে, মাছ হালকা হয় ভেসে ওঠে। পশ্চাৎ প্রকোষ্ঠে রেটি মিরাবিলি রয়েছে, গ্যাস শোষণ করে, ভারী হয়, মাছ ডিপে চলে যায়, ডুবে যায়। একই রকম ভাবে পাখিরা যেহেতু অনেক ওপরে ওঠে এবং অনেক ওপরে অক্সিজেন কম এবং ওদের তখন প্রচুর এক্সট্রা অক্সিজেনের প্রয়োজন, এক্সট্রা এনার্জির প্রয়োজন, সেইখানে বা এবং এক্সট্রা হাওয়ারও প্রয়োজন, সেই অতিরিক্ত হাওয়ার জন্য পাখিদের মধ্যে 9খানা এরকম বায়ুথলি থাকে, এটাকে আমরা এয়ার স্যাক বলি। আগেরটা ছিল পটকা, এয়ার ব্লাডার, আর এটা হচ্ছে এয়ার স্যাক, এটা থাকে, যেটা পাখিকে কি করে, পাখিকে
উঠতে সাহায্য করে। কিভাবে উঠতে সাহায্য করে? কারণ এক্সট্রা বায়ু দেয় এবং এক্সট্রা অক্সিজেন দেয়। নর্মালি তো দুটো ফুসফুস ছিলই, ফুসফুসের সঙ্গে এবার এক্সট্রা এই যে নখানা বায়ুথলি, সেটা এক্সট্রা হাওয়া এক্সট্রা অক্সিজেন দেয় যাতে ও ভেসে উঠতে, মানে যাতে হাওয়ায় উঠতে পারে অনেকক্ষণ ধরে। সুন্দরী গাছ, দেখ সুন্দরী গাছ সুন্দরবনে থাকে, ঠিক আছে, সুন্দরী গাছ সুন্দরবনে থাকে এবং সুন্দরবনে যারা থাকে তারা সবাই জানে যে সুন্দরবনের মাটি লবণাক্ত, অর্থাৎ মাটির মধ্যে প্রচুর নুন, মানে মাটির মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই সমস্ত নুন রয়েছে এবং জলের পরিমাণ মানে ভালো মিষ্টি জলের পরিমাণটা খুব কম। এই সব জলের মধ্যে থেকে যেহেতু এত নুন বেশি এবং মিষ্টি জলের পরিমাণ কম, অক্সিজেন কম, তাহলে একটা গাছ সে বেঁচে থাকবে কি করে? এই গাছের এই মূল তো এই মাটি থেকে অক্সিজেনকে সংগ্রহই করতে পারে না। সেই জন্য সুন্দরী গাছ কি করে, সুন্দরী গাছের মূল ঢুকেই সুন্দরী গাছের মূলগুলো এইভাবে মাটির ওপরে বেরিয়ে আসে, সুন্দরী গাছের মূলগুলো এইভাবে মাটির ওপরে বেরিয়ে আসে, যে মূলগুলোকে আমরা বলি শ্বাসমূল, যে মূলগুলোকে আমরা বলি শ্বাসমূল। এবং এদের একটা করে ছিদ্র থাকে যেটাকে আমরা বলি শ্বাস ছিদ্র, যেটাকে আমরা বলি শ্বাস ছিদ্র, অর্থাৎ এরা অক্সিজেনটা সরাসরি বায়ু থেকে নেয়। নর্মালি মূলরা মাটির দিকে যাওয়ার কথা, আমরা পড়বো পজিটিভলি ওরা জিওট্রপিক হয়, ফার্স্ট চ্যাপ্টারে রয়েছে, বাট এখানে ট্রপিক চলনটা উল্টো, অর্থাৎ নেগেটিভ জিওট্রপিক হয়, অর্থাৎ মাটির উল্টো দিকে যায়। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছি যে সুন্দরী গাছ, তো এখানে এরকম শ্বাস ছিদ্র থাকে যেখান থেকে সরাসরি ওরা বাতাস থেকে অক্সিজেন নেয়। তাহলে যেহেতু মাটিতে প্রচুর লবণাক্ত, অক্সিজেন কম, তাই এদের মধ্যে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। শ্বাসমূল আমি অলরেডি বললাম এরা নেগেটিভলি জিওট্রপিক হয়, নেগেটিভলি জিওট্রপিক চলন দেখতে পাওয়া যায় এবং এরা সরাসরি বাতাসের অক্সিজেন সংগ্রহ করে, কারণ ওদের মধ্যে একটা শ্বাস ছিদ্র থাকে। এবার যেহেতু অতিরিক্ত নুন, সে অতিরিক্ত নুন তো গাছে ঢোকে, সে অতিরিক্ত নুনকে ত্যাগ করার জন্য এক হচ্ছে ওদের পাতার মধ্যেও লবণ ছিদ্র থাকে, যেটা সাহায্যে ওরা নুনকে ত্যাগ করে দেয়, এবং 3 নম্বর হচ্ছে ওদের কাণ্ড মাঝে মাঝে বাকল মোচন করে, বাকল মোচন করে নুন, অতিরিক্ত নুনটাকে ত্যাগ করে। তাহলে সুন্দরী গাছের মেন কি, টিকে থাকার জন্য, অক্সিজেন নেওয়ার জন্য ওদের মূল মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে এসছে, তাতে সরাসরি বাতাসের অক্সিজেনকে সংগ্রহ করতে পারে। উট, উট নিয়েও বারবার আছে যে উট কিভাবে টিকে গেল। ভাই উটও মরুভূমিতে থাকে, তাই উটেরও জলের অভাব, তাই উটকেও জল বাঁচাতে হবে। তাই জল কি করে উট বাঁচায়, কিভাবে উট জল বাঁচায়? এক, উট ঘর্মক্ষরণ, মানে সোজা কথায় ভাই এত কঠিন বাংলা না বলে, এরা একদম ঘামে না, একদম মিনিমাম, মানে এরা ঘামে টামে না যাতে জল না বেরোতে পারে। 2 নম্বর হচ্ছে এরা যখন জল খায়, ওরা একসঙ্গে প্রায় 36 লিটার জল খেতে পারে, একসঙ্গে প্রায় 36 লিটার জল একসাথে খায় এবং পেটের পাকস্থলীর মধ্যে ওরা জমা রেখে দেয়, পাকস্থলীতে ওরা স্টোর রেখে দেয়। 3 নম্বর, ওদের যে কুঁচটা রয়েছে, যে কুঁজ, ওদের যে কুঁজ রয়েছে সেখানে যে ফ্যাট রয়েছে, যদি ওদের জলের প্রয়োজন হয় তাহলে কুঁজে যে চর্বিটা রয়েছে সেটার জারণ হয়, সেটার জারণ হয়ে সেখান থেকে ওরা এনার্জি এবং জল দুটোকেই ওরা পেতে পারে। তাহলে এই জিনিসগুলো উটের মধ্যে হয়। তো ওরা যখন জল খায়, একসঙ্গে অতিরিক্ত জল খায়, এবং যদি জল শেষ হয়ে গেছে, জল নেই, তখন ওরা চর্বিটাকে ফাটিয়ে ওখান থেকে জল তৈরি করে, আর ওরা একদম ঘামে না। উঠের একটা জিনিসের কথা তোকে মাথায় রাখতে হবে, যেটা নিয়ে প্রশ্ন আসে, এটা হচ্ছে উঠের আরবিসি। আরবিসি মানে কি? লোহিত রক্ত কণিকা। আর উঠের আরবিসি সম্পর্কে তোকে কিছু জিনিসপত্র জানতে হবে, উঠের আরবিসি সম্পর্কে তোকে একটু জিনিসপত্র জানতে হবে। কি জিনিসপত্র জানতে হবে? প্রথম কথা, মানুষের আরবিসিতে নিউক্লিয়াস নেই। কি বললাম? মানুষের আরবিসিতে নিউক্লিয়াস নেই, বাট এদের যে লোহিত রক্তকণিকা, এদের যে আরবিসি, সেখানে নিউক্লিয়াস রয়েছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের যে আরবিসি, আমাদের আরবিসিটা অনেকটা স্ফেরিক্যাল হোক বা যাই হোক, এদের যে আরবিসি সেটা হচ্ছে ডিম্বাকার। এদের আরবিসি হচ্ছে ডিম্বাকার। কেন ডিম্বাকার? কারণ যখন সরু জালকের মধ্যে দিয়ে যায়, যদি গোল হতো এটা আটকে যাবে, তাই গোল হয় না, ডিম্বাকার হয় যাতে স্ট্রেট বেরিয়ে যেতে পারে, ডিম্বাকার হয় যাতে জালকের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। 3 নম্বর, আরবিসি এরা
আপ টু 240%, মানে ডবলেরও বেশি। 200%, 100% মানে ডবল, 200% মানে 4 গুণ। তো এরা প্রায় 240%-এরও বেশি এদের সাইজ বাড়াতে পারে। আরবিসি কি করতে পারে? প্রায় 240%, আরবিসি প্রায় 240% তাদের সাইজ বাড়াতে পারে। কেন এটা বাড়ানোর প্রয়োজন? কারণ ওরা তো জল একেবারে অনেকটা খায়। তো ওই যখন অতিরিক্ত জলটা খায়, তখন সেই জলটা তো কি আরবিসিকে, যদি ধর একটা আরবিসি সে এতটা বড় হতে পারে, এতটা যদি বড় হয় তবেই তো সে জলটাকে ধরতে পারবে। আর যদি এতটা বড় না হতে পারতো তাহলে তো আরবিসি বাস্ট করে যেত। তাই আরবিসি যাতে বাস্ট না করে যায় সেই জন্য উঠের আরবিসির মধ্যে সেই ক্ষমতা রয়েছে, এরা 240% অব্দি ওদের সাইজ বড় করতে পারে, যাতে অতিরিক্ত জল ওরা ধরে রাখতে পারে। তাহলে এইগুলো হচ্ছে উঠের আরবিসির 3টে বৈশিষ্ট্য, মাথায় রাখিস। উঠের আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকে, উঠের আরবিসি ডিম্বাকার হয়, এবং 240% অব্দি ওদের সাইজ বাড়তে পারে। শিম্পাঞ্জি। শিম্পাঞ্জি কি করে? শিম্পাঞ্জি কিভাবে বেঁচে রয়েছে আজকেও? শিম্পাঞ্জি কি করে? শিম্পাঞ্জি দেখতেই পাচ্ছিস, কাঠি এরকম ভাবে একটা ডাল নেয়, একটা সরু ডাল নেয়, সেই সরু ডালের পাতাগুলোকে ছাড়ায়, এবং পাতাগুলোকে ছাড়িয়ে ওরা সেই সরু ডালটাকে এরকম উইয়ের ঢিবি, এটা হচ্ছে উইয়ের ঢিবি, উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়। এবং যখন উইয়ের ঢিবির মধ্যে ঢুকিয়ে দেয়, এখান থেকে উই পোকাগুলো এরকম ভাবে বেরিয়ে আসে, এবং উই পোকাগুলো যেই বেরিয়ে আসে ও কপ কপ করে উই পোকাগুলোকে খেয়ে নেয়। তাহলে এইভাবে ওরা উই পোকা খায়। কপাল বোঝ, ওরাও আমাদের মতোই হতে পারতো, আমরা কি করছি, আর ওরা উই পোকা খাচ্ছে। উইয়ের ডিবিতে কাঠি ঢুকিয়ে সেই কাঠির বরাবর উই পোকা বেরিয়ে আসছে, এবং ওরা উই পোকা খাচ্ছে। দুই, ওদের বাজে বাজে বাদাম টাদাম খেতেও ইচ্ছা করে, আমাদের মতো ড্রাই ফ্রুটস খেতেও ইচ্ছা করে। তখন ওরা এই নেহাইকে ব্যবহার করে। নেহাই মানে একটা পাথর, শক্ত পাথর, এবং আরেকটা ওরা পাথর নেয়, এটাকে ওরা হাতুড়ি হিসাবে ইউজ করে। সবই কিন্তু পাথর, হাতুড়ি, নেহাই, এরা সবই পাথর, মানে এরা সবই হচ্ছে প্রাকৃতিক। তো প্রাকৃতিক একটা পাথরের ওপর বাদাম রাখে, আর একটা পাথর দিয়ে সেই বাদামটা ভাঙে। মানে এদের কিন্তু বুদ্ধি একেবারে নেই তা নয়, এরাও মানুষ হতে পারতো, মানুষের মতো বুদ্ধিমান হতে পারতো, সামাও আমরা এগিয়ে গেছি। তো এইভাবে ওরা ভেঙে করে, এবং যখন ওদের অসুখ হয় তখন ওরা সারা শরীরে ওষুধি পাতা, সারা শরীরে ওষুধি পাতা মেখে নেয়, যাতে ওদের ইনফেকশন জ্বর জারি যখনই হয় ওরা সারা শরীরে ওষুধি পাতা টাতা মেখে নেয়, যাতে ওরা সুস্থ হয়ে যায়। তাহলে তাহলে শিম্পাঞ্জিরা 3টে জিনিস, একটা হচ্ছে একটা সরু ডাল নেয়, পাতাগুলোকে ছাড়ায়, উইয়ের ঢিবিতে কাঠিটা ঢুকিয়ে দেয়, ওই ডাল বরাবর উই পোকা বেরিয়েছে ওটাকে ওরা খায়। বাদাম খেতে ইচ্ছা হলে একটা পাথর নেয়, যেটাকে নেহাই বলে, আর একটা পাথর নিয়ে সেই বাদামটাকে ভাঙে এবং বাদাম খায়। এবং আর একটা হচ্ছে, ওরা যখন ওরা অসুস্থ হয়, ওদের চামড়ায় যখন কোনো ইনফেকশন হয়, ওরা সবুজ যে, ওরা জানে কিন্তু যে কোন পাতাটা থেকে ওষুধ তৈরি হয়, সেই পাতাগুলোকে ওরা গায়ে মেখে নেয়। শেষ হচ্ছে প্রজাপতি কিভাবে খাবার সংগ্রহ করে। শেষ হচ্ছে প্রজাপতি কিভাবে খাবার সংগ্রহ করে। প্রজাপতি কিভাবে খাবার সংগ্রহ করে? তাই প্রজাপতি খাবার সংগ্রহ করার জন্য যেটা করে, প্রজাপতির যে কর্মী মৌমাছি আছে, মেনলি কর্মী মৌমাছি যারা আছে, তারা খাবার সংগ্রহ করে আনে। এবং তারা কিভাবে সেই খাবারটা করে? তারা নাচে, তাদের নাচের মাধ্যমে। তো নাচের 2 রকমের নাচ হয়, একটা হচ্ছে ওরা আর্ট শেপে নাচে, একটা হচ্ছে ওরা আর্ট শেপে নাচে, এটাকে বলা হয় ওয়াগাল নৃত্য। ওয়াগাল নৃত্যের সাহায্যে ওরা বেসিক্যালি খাবারের অভিমুখ, খাবারের অভিমুখ এবং দূরত্ব, এই জিনিসগুলোকে ওরা বোঝায় ওয়াগেল নৃত্যের মাধ্যমে। এবং যদি খাবার কখনো খুব কাছে থাকে, তোর খুব খাবার কাছে রয়েছে, খাবার যদি খুব কাছে থাকে, তখন ওরা গোল হয়ে করে, এটাকে রাউন্ড নৃত্য বলে, এটাকে রাউন্ড ডান্স বলে। তো গোল হয়ে যখন যখন খাবার কাছে থাকে তখন ওরা গোল হয়ে করে। আর যদি আটের মতো করে, এটা হচ্ছে ওয়াগেল নৃত্য, যেটার সাহায্যে ওরা খাবারের অভিমুখ এবং দূরত্ব দেখায়। তো এটার সাহায্যে মৌমাছিরা নাচে, এবং এই নাচ দেখিয়ে একজন নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো এইটার সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম, এবং আশা করা যায় এতদিনে তোদের জীবন বিজ্ঞানের যে দাগানো পড়াশোনা, তার বাইরেও তোরা মজা পাবি। এই ক্লাসটা যদি করে থাকিস এতক্ষণ অব্দি মজা পাবি। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন এবং কমেন্টে, সেখানে আমি পিডিএফটা দিয়ে দেবো, অক্সিজেন মাধ্যমিকের টেলিগ্রাম চ্যানেল। এবং এখন আমি যখন শুরু করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই তোরা অনেক চমক দেখতে পাবি। আগে থেকে কিছু বলছি না, তবে নিশ্চয়ই চমক আসতে থাকবে এই চ্যানেলে, যতদিন না তোদের মাধ্যমিক হচ্ছে, অর্থাৎ গোটা জানুয়ারি এবং ডিসেম্বরের যে কটা দিন আমরা পাবো। দেখছি কি করা যায় কি না করা যায়, সবটাই আমি দেখে নিচ্ছি। বলেছিলাম যে এই চ্যাপ্টারের এবছরের কি প্রশ্ন আসতে পারে। দেখ, অবভিয়াসলি সমস্ত অঙ্গ সমবৃত্তীয় অঙ্গের যে জায়গাগুলো, অবভিয়াসলি সেই জায়গাটাতে বিশাল ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হাই। যদি আমি বলবো ল্যামার্কের থিওরি নিয়ে অনেকদিন প্রশ্ন আসছে না, তাই ল্যামার্কের থিওরি নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, সেই জায়গাটা
তোরা একটু বেশি গুরুত্ব দিবি, কারণ ডারউইন তো প্রত্যেক বছর আসে, বাট ল্যামার্কের থিওরি নিয়ে অনেকদিন প্রশ্ন আসে না। এছাড়া আর যেটা বললাম যে এই উরে মিলারের পরীক্ষা, এই জায়গাটা থেকে অরিজিন, ওই জায়গাটা থেকেও প্রশ্ন আসতে পারে। আর যদি বলি অভিযোজনের জায়গা থেকে, তাহলে সবসময় এই উট এবং শিম্পাঞ্জি, এই দুটো সবসময় খুব গুরুত্বপূর্ণ। আর বাকিগুলো আমার মনে হয় খুব সহজ। এই চ্যাপ্টারটাকে আমি 3 মিনিটে সামারি করব, সেটা আমি করে দিচ্ছি। তার আগে ল্যামার্ক আর ডারউইনের মেন লড়াইটা বুঝে গেছিস তো? কি ল্যামার্ক আর ডারউইনের মেন লড়াইটা তাহলে কি? ল্যামার্ক আর ডারউইনের মেন পার্থক্যটা কোন জায়গাটা সেটা বুঝেছিস তো? সেটা হচ্ছে ল্যামার্ক বলেছিল যে জিরাফ, ওরা চেষ্টা ওরা করেছে, ওরা ব্যবহার করেছে এবং ওদের গ্রীবাটা লম্বা হয়ে গেছে, এটা হচ্ছে ল্যামার্ক বলেছে। ডারউইন সেটা বলেনি। ডারউইন বলেছে দু ধরনের জিরাফ ছিল, একটা ছোট জিরাফ ছিল আর একটা লম্বা জিরাফ ছিল। তো যেহেতু যারা ছোট জিরাফ তারা খাবার পাচ্ছিল না, ছোট জিরাফগুলো, তাই ছোট জিরাফ এবং লম্বা জিরাফগুলো ওপরে খেতে পাচ্ছিল। তাই যেহেতু ছোট জিরাফগুলো খাবার পাচ্ছিল না, তাই ছোট জিরাফগুলো মারা যায় এবং লম্বা জিরাফগুলোকে প্রকৃতি তাদেরকে নির্বাচন করে, অর্থাৎ ন্যাচারাল সিলেকশন হয় হচ্ছে লম্বা জিরাফের। তাই ল্যামার্ক বলেছিল জিরাফ একটাই ছিল, চেষ্টা করতে করতে ওদের গলা লম্বা হয়ে গেছে। ডারউইন বলেছিল জিরাফ দু ধরনের ছিল, বেটে জিরাফ, লম্বা জিরাফ। বেটে জিরাফ যেহেতু খাবার পেলো না, প্রকৃতি বললো ভাই তুমি চলে যাও, আর প্রকৃতি লম্বা জিরাফকে বললো তোমার গলা লম্বা, তুমি গাছ থেকে খেতে পারছো, তুমি টিকে যাও। অর্থাৎ ন্যাচারাল সিলেকশন হয়েছিল লম্বা জিরাফের, এটা ডারউইন বলেছিল। তো এটার সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটাকে শেষ করে ফেললাম। এবং যেটা আমি বললাম যে আপনাদের কিচ্ছু নেই, তোরা ক্যালকুলেট কর 3 থেকে 4 মিনিটে এই পুরো চ্যাপ্টারটাকে তোরা মাথায় রাখতে পারবি যে আজ থেকে লেটস স্টার্ট। ওকে, আজ থেকে আমি মাঝে মাঝে ভাবি আমি লাইভ ক্লাস নিচ্ছি, বাট ইটস আ রেকর্ডেড ক্লাস। আজ থেকে 460 বিলিয়ন ইয়ার্স এগো, 460 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়। এবং সেখানে প্রথমে প্রাচীন যে গ্যাসগুলো ছিল সেখান থেকে প্রথমে সরল জৈব যৌগ, জটিল জৈব যৌগ, কোয়া সার্ভেট অ্যাকর্ডিং টু ওপারিন এবং হ্যালডেন, ওপারিন এবং হ্যালডেনের মধ্যে প্রথমে কোয়া সার্ভেট তৈরি, এবং সেখান থেকে আলটিমেটলি প্রাণের সৃষ্টি হয়। এবং যেহেতু ওই গরম উষ্ণ জলের মধ্যে ওই জৈব যৌগগুলো তৈরি হয়েছিল, তাই এটাকে ওপারিন এবং হ্যালডেনের মতে এটাকে হট ডাইলিউট স্যুপের সঙ্গে তুলনা করা হয়। এবং এরপরে পরপর ভাবে যেরকম ভাবে বললাম যে পৃথিবীর সৃষ্টি, জীবনের সৃষ্টি, এককোষী জীব, তারপরে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়া, বহুকোষী জীব, তারপরে মেরুদণ্ডী মাছের মতো জলজ প্রাণী, তারপরে ডাঙার উদ্ভিদ, এবং তারপরে আলটিমেটলি 4 পেয়ে মেরুদণ্ডী যারা ডাঙায় থাকতো তারা তৈরি হয়েছিল। ল্যামার্ক ফিলোসফি জুলজিক বইটা 1809 সালে লিখেছিলেন, যিনি বলেছিলেন যে অ্যাকচুয়ালি ব্যবহার অব্যবহারের সূত্র এবং চাহিদা অনুযায়ী অঙ্গ তৈরি হয়, এবং সেইটা যদি একবার তৈরি হয়ে যায় তাহলে সেই অর্জিত বৈশিষ্ট্য বংশানুসরণ হবে এবং নতুন প্রজাতির সৃষ্টি হবে। জিরাফ চেষ্টা করেছিল তাই লম্বা গলা হয়েছে, সাপ চেষ্টা করেনি তাই সাপের পা চলে গেছে, হাঁস চেষ্টা করেছে তাই ওর লিপ্তপথ তৈরি হয়েছে। কিন্তু ডারউইন বলল জ্যামিতিক হারে আমাদের বংশবৃদ্ধি হয়, সীমিত খাদ্য এবং বাসস্থান, সেই জন্য আমাদের মধ্যে সংগ্রাম হয়, সেটা অন্তঃপ্রজাতি, আন্তঃপ্রজাতি কিংবা পরিবেশের সঙ্গে সংগ্রাম হতে পারে, এবং আলটিমেটলি সেই যেতে যাদের মধ্যে ভালো প্রকরণ রয়েছে, এবং সেইটা কি আলটিমেটলি প্রাকৃতিক নির্বাচন হয় তাদের, যেটাকে পরবর্তীকালে স্পেন্সার বলেছিলেন যোগ্যতমের উদ্বর্তন হয় এবং আলটিমেটলি নতুন প্রজাতির সৃষ্টি হয়। এবং এটা কি উনি অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, এই বইটাতে উনি লিখেছিলেন। উনি HMS বিগল জাহাজে করে ঘুরেছিলেন এবং গ্যালাপাগোস আইল্যান্ড একটা ওয়ান অফ দ্য মেজর থিং। এভলিউশন হয়েছে তার সব থেকে ভালো প্রমাণ জীবাশ্ম, যেখানে আমরা একটা ছাপ পাই, প্রস্তরীভূত একটা ইমপ্রিন্ট আমরা পাই, যেটা থেকে আমরা বুঝতে পারি যে আগে আমাদের পরিবর্তন হয়েছে। এছাড়া সমস্ত অঙ্গ, যেখানে উৎপত্তি এক, অন্তর্গঠন এক, কিন্তু বহির্গঠন এবং কাজ আলাদা আলাদা, যার উদাহরণ হিসাবে তিমি মাছের ফ্লিপার, বাদুরের ডানা, মানুষের হাত এবং চিতাবাঘের পা, এবং উদ্ভিদের ক্ষেত্রে আমরা কিছু উদাহরণ দেখেছি, এবং এগুলো হচ্ছে সব ডাইভার্জেন্ট এভলিউশন, অপসারী অভিব্যক্তির এক্সাম্পল। অন্যদিকে সমবৃত্তীয় অঙ্গ, যেখানে কাজ মানে অন্তর্গঠন আলাদা আলাদা, উৎপত্তি আলাদা আলাদা, কিন্তু এক জায়গায় থাকার জন্য সবার কাজ এক, যেরকম বাদুরের ডানা, প্রজাপতির ডানা, পাখির ডানা। তাই এটা হচ্ছে কনভার্জেন্ট এভলিউশন, বা সম্ভবত বাংলা এটাকে অভিসারী অভিব্যক্তি বলা হয়। এছাড়া নিষ্ক্রিয় অঙ্গ, অ্যাপেন্ডিক্স, নিকটেটিং মেমব্রেন বা কক্সিস হাড় দেখে, কিংবা হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করে, কিংবা গলবিলীয় ফুলকাছিদ্র যেহেতু সমস্ত ভ্রূণের মধ্যে আমরা দেখতে পাই, সেগুলো দেখে আমরা বুঝতে পারি যে অভিব্যক্তি হয়েছে। কিন্তু আমাদেরকে টিকে থাকার জন্য শুধু অভিব্যক্তি না, আমাদের অভিযোজনের প্রয়োজন। যেরকম ক্যাকটাস গাছ জল বাঁচানোর জন্য, তাদের বাষ্পমোচন রোধ করার জন্য ওদের পাতাগুলো কাঁটায় রূপান্তরিত হয়েছে, এক্সট্রা অ্যাডভান্টেজ, ওরা প্রোটেকশনও পেয়েছে। 2 নম্বর হচ্ছে সুন্দরী গাছ যেহেতু মাটির মধ্যে লবণাক্ত, তাই সেই এক্সট্রা
অক্সিজেন পাওয়ার জন্য মূল মাটি ফুঁড়ে বাইরে বেরিয়েছে যাতে সরাসরি বাতাস থেকে সংগ্রহ করতে পারে, এবং সেখানে ওই শ্বাস মূলগুলোর উপরে শ্বাস ছিদ্র রয়েছে। পাখিরা অতিরিক্ত হাওয়া এবং অক্সিজেনের জন্য পাতার লাংসে ফুসফুসের পাশাপাশি নখানা বায়ুথলি বা এয়ার স্যাকও ছিল। মাছ ওপর নিচে ভাসার জন্য মাছের শরীরে পটকা বা এয়ার ব্লাডার থাকে, যার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি যে গ্যাস তৈরি করে ভাসায়, পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিমিডাবিলি যে গ্যাস শোষণ করে ডোবায়। এছাড়া উট যেহেতু জলের অভাব, তাই উট একদম ঘামে না। যদি জলের প্রয়োজনে একসাথে 36 লিটার জল খায় যখন জল পায়, এবং সেটা পাকস্থলিতে জমা রাখে, এবং তারপরেও যদি জলের প্রয়োজন হয় তাহলে ওদের উঠের কুঁজে যে চর্বিটা রয়েছে সেটা জারণ করে জল এবং এনার্জি তৈরি করে। উঠের আরবিসি ডিম্বাকার হয়, নিউক্লিয়াস থাকে, এবং প্রয়োজনে ওরা 240% অব্দি ওদের সাইজ বাড়াতে পারে, যেহেতু না হলে জল দিয়ে ওরা ফেটে যেতে পারতো। শিম্পাঞ্জি কি করে, একটা সরু ডাল নেয়, পাতাগুলো ছাড়ায়, উইয়ের ঢিবিতে ঢোকায় এবং উই পোকা বেরিয়ে আসে সেটাকে খেয়ে ফেলে। পাথর, যেটাকে আমরা নেহাই বলি, আর একটা পাথরকে ওরা নেয় যেটাকে ওরা প্রাকৃতিক হাতুড়ি হিসেবে ব্যবহার করে, বাদাম রেখে বাদাম ভাঙে এবং সেই বাদামকে খায়। এবং 3 নম্বর সেটা হচ্ছে যখন ওরা অসুস্থ হয় তখন ওরা ওষুধি পাতাগুলোকে গায়ে মেখে বেঁচে যায়। কর্মী মৌমাছিরা খাবার সংগ্রহ করার জন্য বেরোয়, এবং বাকি কর্মী মৌমাছি বোঝানোর জন্য যে খাবার কোথায় আছে ওরা একটা নাচে। যদি আটের মতো নাচে সেটাকে আমরা ওয়াগল ড্যান্স বলি, যেটার সাহায্যে ওরা খাবারের অভিমুখ এবং কোন দিকে রয়েছে কত দূরে রয়েছে সেটা বোঝায়। আর যদি খাবার খুব কাছে থাকে তখন ওরা রাউন্ড ড্যান্স দেয়। আমি অলরেডি বললাম হেকেলের থিওরি, যেটা ভ্রূণ তত্ত্ব, সেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছিল, এবং হেকেল ওই জন্য একটা কথা তখন বলেছিলেন। হেকেল ওই ভ্রূণ তত্ত্বে অ্যাকচুয়ালি আমার পড়ানো হয়ে গেছে কমপ্লিট, কিন্তু তুই টাইম দেখে নিস কতক্ষণে আমি বললাম। তো হেকেল উনি যে কথাটা বলেছিলেন, যেটা অ্যাকচুয়ালি রিজেক্টেড, তবুও উনি একটা বিখ্যাত লাইন বলেছিলেন যে ফাইলোজেনি রিপিটস অন্টোজেনি। এই কথাটা তোরা শুনে থাকবি, এটা অনেক বইতেও লেখা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা আমরা যখন ভ্রূণ অবস্থায় আমরা যখন বড় হই তখন আমরা অ্যাকচুয়ালি সমস্ত ভ্রূণগুলোর স্টেজ পেরিয়ে তারপরে এগোই। বারবার বললাম হেকেলের এই তত্ত্ব অ্যাকচুয়ালি খারিজ হয়ে গেছে, তবুও একবার বলে দিলাম, এবং এই লাইনটা বলে দিলাম, মাথায় রাখিস। বাট এই গলবিলীয় ফুলকা উপর, যদিও এটা তোদের বইতে রয়েছে, তাই পরীক্ষায় লিখে দিবি যে সব ভ্রূণের মধ্যে আমরা এই গলবিলীয় ফুলকা ছিদ্রটা দেখতে পাই, যদি যেটা পরবর্তীকালে মাছের মধ্যে থাকে বাকিদের মধ্যে থাকে না। বাট যেহেতু এটা ভ্রূণ অবস্থায় সবার মধ্যে ছিল, তার মানে আমরা বলতে পারি যে আমাদের একটা এভলিউশন হয়েছে। এটার সাথে সাথে প্রথম চ্যাপ্টার শেষ। দেখা হবে, দেখা হতে থাকবে, অনেক কিছু আসবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকিস পিডিএফ এর জন্য, এবং আশা করা যায় শুধুমাত্র গাধার মতো পড়িস না, মুখস্থ করিস না, পড়াশোনাটাকে এনজয় কর, আনন্দ পা। যদি আনন্দ না পাস কিছু লাভ নেই। দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের ভিডিওতে। ততদিন অবধি খুব ভালো থাক।